নমস্কার বন্ধুরা, ছোট ভাই ও বোনেরা। আমাদের যে ব্যাচ চলছে মাধ্যমিক এক্সপ্রেস 2026, সে ব্যাচে বলেছিলাম যে আমি ম্যাথ পড়াবো। তো সেই ম্যাথের আজকে আমার প্রথম লেকচার, সরল সুদ কষা। এই সরল সুদ কষা পাটিগণিত বলে একটা সেকশন আছে, তোমাদের সবাই জানো। পাটিগণিতে টোটাল 3খানা চ্যাপ্টার আছে তোমাদের। একটা সরল সুদ কষা, আর একটা আছে চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি বা সমহার বৃদ্ধি। আর একটা চ্যাপ্টার আছে অংশীদারি কারবার। অংশীদারি কারবার, এই টোটাল 3টে চ্যাপ্টার থেকে তোমাদের কোশ্চেন আসে দুটো, মানে বড় কোশ্চেন আসে দুটো, দুটো কোশ্চেন আসে। তার থেকে তোমাকে একটা করতে হবে 5 মার্কের কোশ্চেন। টোটাল নাম্বার অফ কোশ্চেন দুটো, করতে হবে তোমাকে একটা, মার্কস হচ্ছে 5। এবার যেহেতু সময় নেই সেহেতু এই 3টে চ্যাপ্টার আমরা করব না, আমরা শুধু করব সরল সুদ কষা আর চক্রবৃদ্ধি বা সমহার সুদ। এই দুটো চ্যাপ্টার যদি আমরা ঠিকঠাকভাবে ভালোভাবে করে নিতে পারি, তো যেহেতু দুটো কোশ্চেন আসছে, এই কখনো হয় যে সরল সুদ কষা থেকে একটা এসছে, কখনো হয় অংশীদারি কারবার থেকে একটা এসছে দুটো কোশ্চেন, কখনো হয় সরল সুদ কষা আর চক্রবৃদ্ধি দুটো এসছে, কখনো হয় চক্রবৃদ্ধি অংশীদারি কারবার। এরকম ভাবে অল্টারনেট করে বছরে বছরে কোশ্চেন আসে। তো মোটামুটি যেহেতু আমাদের একটা করতে হবে, 5 মার্কস দরকার, সময় কম, সেজন্য আমরা এই দুটো চ্যাপ্টার করব। তো আজকে যে চ্যাপ্টারটা আমরা করছি সেটা হচ্ছে সরল সুদ কষা বা সিম্পল ইন্টারেস্ট। এবার সুদ কি জিনিস, প্রথমে আছে সুদ কি জিনিস। ধরো আমার কিছু টাকার দরকার, আমি আমার বন্ধুর কাছ থেকে ধার নেব। এবার আমার বন্ধু বলছে যে ভাই তোকে আমি টাকা দিতে পারি, কিন্তু শর্ত আছে। শর্ত কি, সে আমাকে বলছে যে তোকে আমি 100 টাকা যদি দিই, তাহলে তোকে আমাকে বছরে এই 100 টাকা তোমাকে দিবি, তার সাথে আমাকে 10 টাকা দিবি। আমি তাকে, তার মানে যখন বছর ঘুরে যাবে তখন আমাকে তার দিতে হবে 110 টাকা। এবার এই যে 10, এটা হচ্ছে সুদের হার, সুদের হার, যেটাকে আমরা প্রকাশ করব স্মল আর দিয়ে। এবং সুদের যেহেতু হার বলছি, সেজন্য অলওয়েজ এই সুদের হার পার্সেন্টেজে লেখা থাকবে, যে এত পার্সেন্ট, যেহেতু হার বলছি। তো 100 টাকাও আমাকে দিল, যে ও আমাকে 100 টাকা দিয়েছে সেটা হচ্ছে মূলধন, মূলধন বা আসল, যেটাকে আমরা প্রকাশ করব পি দিয়ে। আর এই যে 1 বছর পরে গিয়ে যে একটা বছর উল্লেখ করছে আমি, 1 বছর, সেটাকে আমরা লিখি সময়, প্রকাশ করি টি দিয়ে, স্মল টি দিয়ে। আর এই যে 110, এই 110টা হচ্ছে 100 + 10। 100টা হচ্ছে আমার আসল, আর 10টা হচ্ছে সুদ। এরা দুজনে মিলে যেটা তৈরি করে হচ্ছে সুদ আসল। দ্যাটস মিনস এর ভিতর সুদকে যদি আমি আই লিখি, ইন্টারেস্ট আই, আর আসলটাকে যদি পি লিখি, তাহলে এই সুদ আর আসল আই প্লাস পি। সমাজ মায়া, এই হচ্ছে ওভারঅল কনসেপ্ট। আমাদের এই চ্যাপ্টারের ভিতর যা যা খেলাধুলো আছে এদেরকে নিয়ে আছে, আসল, সুদের হার, সময় এবং সুদ আসল। তো আর কিছু, আর দু একটা কনসেপ্ট আছে, যেমন আসল সুদের হার বলে দিলাম, একটা আছে উত্তমর্ণ, উত্তমর্ণ, আর একটা আছে অধমর্ণ, অধমর্ণ। উত্তমর্ণ, আমি যেহেতু ধার নিয়েছি সেহেতু আমি অধম, তাই যে ধার নেয়, যে টাকা নেয়, তাকে আমরা বলি অধমর্ণ। আমি টাকা নিয়েছি তাই আমি অধম। আর আমার যে বন্ধু তো আমাকে টাকা দিয়েছিল, সে উত্তম, যেহেতু আমাকে ধার দিয়েছে তাই সে উত্তম, তাকে বলা হয় উত্তমর্ণ। তাই উত্তমর্ণকে, যে টাকা দেয়।
এবার নির্দিষ্ট শর্ত সাপেক্ষে দেবে। এই যে আমার বন্ধু আমাকে শর্ত লাগিয়ে দিয়েছে, এবার বন্ধুটাকে রিপ্লেস করতে পারি আমরা। রিপ্লেস করতে পারি কি দিয়ে? ব্যাংক হতে পারে, বা এখন যে স্মল ফাইন্যান্স, বিগ ফাইন্যান্স যেসব হয়েছে তারাও হতে পারে। মানে যে কোনো একটা প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছ থেকে আমরা নিতে পারি, তাকেই আমরা বলি উত্তম অর্ণ। যে অ্যামাউন্টটা সে আমাকে দিল সেটাকে আমি বলি মূলধন বা আসল। আর যেহেতু আমি নিয়েছি, আমি অধম হয়ে গেছি, সেজন্য আমাকে বলা হয় অধম অর্ণ। মানে যাকে ঋণ দেওয়া হচ্ছে, যে ঋণটা নিচ্ছে, তাকে বলা হয় অধম অর্ণ। এই বেসিক স্ট্রাকচার এই ছিল। এবার ধীরে ধীরে অঙ্কের দিকে আমরা একটু এগোই। প্রথমে যেটা করেছিলাম সেটাই করি, যে আমার বন্ধু আমাকে 100 টাকা দিয়েছে। 100 টাকা দিয়েছে, সে বলেছে আমাকে 10 টাকা হারে, টাকা হারে, এই টাকা হারে যখন লিখছি এটা হচ্ছে সুদের হার। সুদের হার 10 টাকা হারে, এবং প্রতি বছরে, মানে 10 টাকা হারে বছরে তাকে আমার সুদ দিতে হবে। এবার তাহলে আমি লিখতে পারি যে 100 টাকার সুদ, 100 টাকার 1 বছরের সুদ, 1 বছরের সুদ 10 টাকা। এবার আমি তাকে বললাম যে ভাই 100 টাকা আমার কিছু হবে না, আমার আরো একটু বেশি অ্যামাউন্ট লাগবে। আমি বললাম ভাই আমাকে 5,000 টাকা দাও। তো 5,000 টাকা দিলে ও তখন হিসাব করতে বসছে, বলছে, আমাকে বলছে যে হিসাব করে বলো যে তুমি আমাকে 1 বছর পরে কত টাকা দেবে। এবার 100 টাকার যদি 1 বছরের সুদ 10 টাকা হয়, তাহলে 1 টাকার সুদ, 1 টাকার 1 বছরের সুদ হবে 10/100 টাকা। হলো। এবার আমি বলেছি ভাই আমার লাগবে 5,000 টাকা, তো আমাকেও 5,000 টাকাই দিল। এবার বলছে 5,000 টাকার 1 বছরের সুদ তাহলে কত হবে? 10/100 ইন্টু 5,000 টাকা। ঠিক, কাটাকাটি একটু করে দেখি। তো 5,000 টাকার আমার 1 বছরের সুদ হচ্ছে কত তাহলে? 500 টাকা। এবার আমি যদি তাকে 1 বছর পরে টাকা ফেরত দিতে চাই, তাহলে তাকে আমার এই সুদটা তো দিতেই হবে, তার সাথে তার কাছ থেকে আমি যেটা নিয়েছিলাম, যে আসলটা সে আমাকে দিয়েছিল, সেটাও দিতে হবে। তাহলে 1 বছর পরে যদি তাকে আমি ফেরত দিই টাকা, তাহলে তাকে আমার ফেরত দিতে হবে কত টাকা? আসল দিতে হবে পি, তার সাথে আমার দিতে হবে ইন্টারেস্ট আই, এই যে 500 টাকা। তাহলে পি হচ্ছে আমার 5,000, তার সাথে ইন্টারেস্ট হচ্ছে 500। তাহলে তাকে আমার 1 বছর পরে টাকা দিলে তাকে আমার পরিশোধ করতে হবে 5,500 টাকা। বুঝেছো? এবার আমি বললাম যে ভাই আমি 1 বছরে টাকাটা দিতে পারবো না, আমাকে আরো একটু সময় দেওয়া হোক। এবার আরো একটু সময় যদি চাই, আমি আমি ওকে বলি যে 5,000 টাকাই তুমি আমাকে দাও, 5,000 টাকাই তুমি আমাকে দাও, কিন্তু সময়টা 1 বছরের পরিবর্তে তুমি এই সময়টা রাখো 5 বছর, যে তুমি 5 বছর পরে আমার কাছ থেকে টাকাটা নেবে। তাহলে তখন আমার তাকে কত টাকা সুদ দিতে হবে আগে সেটা বার করি। এই অবধি তো সেম ছিল আমার, এই অবধি সেম ছিল। এবার যেহেতু সময়টা বেড়ে গেছে, তাহলে আমাকে কি করতে হবে? এইটুকু ভুলে যাওয়া আপাতত। এই দিকে দেখো, 10 × 5,000 ডিভাইডেড বাই 100 ইন্টু এই যে সময় T5, কাটাকাটি করলে 5×5 = 25 টাকা, আমার 2,500 টাকা দিতে হবে শুধু সুদ। 5 বছরের টাকা আমার 2,500 টাকা সুদ দিতে হবে। তাহলে তাকে আমার যদি সুদে আসলে মেটাতে হয় 5 বছর বাদে গিয়ে, তাহলে তাকে আমার টাকা দিতে হবে পি প্লাস আই। পি হচ্ছে আমার 5,000, প্লাস ইন্টারেস্ট হচ্ছে বা সুদ যেটা, সেটা হচ্ছে আমার 2,500। তাহলে টোটাল তাকে আমার দিতে হবে 7,500। ঠিক। এবার এটাকে একটু ফর্মুলেশনে করি। এই যে আমরা যেটা করলাম, এটাকে বলা হয় ঐকিক নিয়ম। ঐকিক নিয়মে সুদ বার করা। এবার যদি এটাকে আমি ফর্মুলেশনে করি, এই 5,000 টাকা আমার মূলধন বা আসল, সেটাকে আমি পি লিখি। এই যে 5, এটা হচ্ছে আমার সময়, এটাকে আমি টি লিখি। এই যে 10, এটা কি আমার
সুদের হার, এটাকে আমি আর লিখি। আর লেখার পরে এই যে যেটা, এটাকে আমি কি লিখতে পারি, এটাকে তো পুরোটাকে আমরা বলছি আই, এই পুরোটাকে তো বলছি আমরা আই, এটা তো আমার ইন্টারেস্ট, সুদ। এটাকে দেখো আমি কি লিখতে পারি, এটাকে একটু উপরে লিখছি আমি, এটা আমার আর। এখানে যাকে যা ধরে নিয়েছি সেটাকে শুধু পোস্ট করছি, মানে রিপোজিশন করছি। 10 সুদের হার আর ইন্টু 5000 আমার এই যে মূলধন পি ইন্টু সময় এই যে টি, এই যে পাস লিখেছি সেখানে আমি টি লিখলাম, আর নিচে এই যে 100। এটা হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্টের সূত্র, ফর্মুলা অফ সিম্পল ইন্টারেস্ট। এই সূত্র যদি আমি ইউজ করতে পারি তাহলে এত কিছু আমার করারই দরকার নেই। কিভাবে করার দরকার নেই সেটা একটু দেখে নাও। এই উপরের পোর্শন অবধি মুছে দিচ্ছি আমি, হ্যাঁ। এই কনফিগারেশন অনুযায়ী এখানে আমার পি কত, পি হচ্ছে 5000 টাকা, আর হচ্ছে 10%, সময়টি হচ্ছে 5 বছর। তাহলে আমাকে যদি বার করতে হয় আই ইকুয়াল টু কি, আমি কি বার করব, এই সূত্রটা লিখবো, আই ইকুয়াল টু পি টি আর বাই 100। ভ্যালু বসিয়ে দাও, পি হচ্ছে 5000, টি হচ্ছে 5 বছর, আর হচ্ছে 10% ডিভাইডেড বাই 100। ঠিক, কাটাকাটি করো, দেখো সেম অ্যান্সার এসে বসে রয়েছে, 5 5 25, 2500 টাকা। এত কিছু ঐকিক নিয়মে না করে আমি জাস্ট এক লাইনে আমার উত্তরটা পেয়ে গেলাম। এটা হচ্ছে সূত্র, আর এটা হচ্ছে ঐকিক নিয়ম। কিছু কিছু ক্ষেত্রে যখন কমপ্লেক্স করা হয়, ব্যাপারটা কমপ্লেক্স করে দেয় এক্সামিনার, তখন আমরা এই ঐকিক নিয়মে যাব। কিন্তু এই যেখানে যেখানে সূত্র ব্যবহার করা সম্ভব, সহজে বেরিয়ে আসে, কি দরকার এত কিছু করার, সময় বা কোথায়। তো চলো এবার ধীরে ধীরে কিছু অঙ্ক দেখি, কি অঙ্ক তোমাদের আছে। আর যেগুলো, সেই সব অঙ্কই আমি এখানে করাবো বা করানোর চেষ্টা করব, যেগুলো ইম্পর্ট্যান্ট বা প্রিভিয়াস ইয়ারে এখান থেকে কোশ্চেন এসছে। আর তারপরেও যদি তোমাদের কারো কোনো কোশ্চেনের সমস্যা থেকে যায়, তো কমেন্ট বক্স তো খোলা রয়েছেই। তাছাড়া এই ভিডিওর নিচে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেরও লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে তুমি তোমার কোশ্চেনটা পোস্ট করতে পারো। নির্দিষ্ট সময়ের মধ্যে আমি বা আমাদের পরিবারের কেউ একজন অবশ্যই উত্তর করে দেবে। তো চলো একটা দুটো করে অঙ্ক করা যাক। তো এবার দেখো আমরা প্রোগ থেকে শুরু করি। প্রথম প্রয়োগ, 9 নম্বর প্রয়োগ তোমাদের সরল সুদ কষার। প্রয়োগ থেকে শুরু করি। দেখো এক একটা অঙ্ক অনেক, কিছু কিছু অঙ্ক অনেক লেন্দিও তো হয়। তো আমি কোশ্চেন নাম্বার বলে দিচ্ছি, যেমন এখন যেমন আমরা যেটা করছি সেটা হচ্ছে প্রয়োগ, প্রয়োগ নাম্বার 9। তোমাদের কাছে আশা করি সবার কাছে বই আছে, তো সেই বই থেকে তোমরা কোশ্চেনটা দেখে নেবে। আমি শুধু ডেটাগুলো সাইডে লিখে নিয়ে অঙ্কটা আমি করব, কারণ ফোকাস আমাদের অঙ্কেতেই। দেখো বলছে বার্ষিক 5% সরল সুদের হারে 2003 সালের 1 জানুয়ারি থেকে 8 আগস্ট পর্যন্ত 5,000 টাকা ধার নিলে সুদ ও সুদ আসলের পরিমাণ কত হবে হিসাব করে লিখি। তাহলে আমাকে ডেটা কি কি দেওয়া আছে, বার্ষিক সুদের হার দেওয়া আছে। বার্ষিক সুদের হার আর ইকুয়াল টু 5%। আর আমি টাকা ধার নিয়েছি কত, 5,000 টাকা। তাহলে পি হচ্ছে আমার 5000। সময় টিটা আমাকে বার করতে হবে। দেখো এখানে বলে দিয়েছে সময় যে 2003 সালের 1 জানুয়ারি। 1 জানুয়ারি 2003
3 সালের 1 জানুয়ারিতে আমি টাকাটা নিয়েছি এবং সেই টাকাটা আমি রেখেছি 8 আগস্ট পর্যন্ত। 8 আগস্ট পর্যন্ত। তাহলে আমার এর সময়টা বার করতে হবে। সময় কিভাবে বার করব দেখো, আমরা যখন এর আগে যখন আমরা সূত্র লিখছিলাম যে I ইকুয়াল টু PTR/100, এইখানে এই যে সময়, এই সময়টা কিন্তু ছিল বছরে। মাথায় রাখবে এই পোর্শনটা, সময়টা ছিল আমার বছরে। এই সূত্রে আমার প্রয়োগ করতে গেলে আমাকে সময়টাকে বছরে পরিণত করে নিতে হবে। তো এখানে প্রথমে আমরা দিন বার করি। এবার দিন বার করার ক্ষেত্রে 2-3টে জিনিস খেয়াল রাখবে। যেমন ধরো এই যে 2003 সাল, 2003 সাল, তার মানে এটা প্রথম হচ্ছে লিপ ইয়ার ছিল না, লিপ ইয়ার ছিল না। এটা প্রথম কথা হচ্ছে লিপ ইয়ার ছিল না। যখনই লিপ ইয়ার ছিল না তখনই আমার ফেব্রুয়ারি মাস কততে যাবে? 28 দিনে। হলো। জানুয়ারি কততে যাবে আমার? জানুয়ারি যাবে 31 দিনে। মার্চ, মার্চ যাবে আমার 31 দিনে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এপ্রিল যাবে আমার 30 দিনে। মে যাবে 31 দিনে। জুন 30, জুলাই 31, আর আগস্ট আমি কত তারিখ অবধি রেখেছি? 8 আগস্ট। তাহলে আমাকে সুদ দিতে হবে অ্যাকচুয়ালি 7 আগস্ট পর্যন্ত। হয় প্রথম থেকে আমাকে একদিন বাদ দিতে হবে, অথবা যে সময় গিয়ে শেষ হচ্ছে সেখান থেকে আমাকে একদিন কমাতে হবে। কেন কমাতে হবে ব্যাপারটা একটু বোঝো ভালো করে। ধরো আমি ব্যাংক থেকে, কোনো একটা ব্যাংক থেকে, XYZ কোনো ব্যাংক থেকে, ধরো আমি এক্স ব্যাংক থেকে লোন নিলাম, আমি এক্স ব্যাংক থেকে লোন নিলাম। এবার ব্যাংক কি হিসাব করে, আমাকে যেদিন দিচ্ছে টাকাটা, আমাকে যেদিন দিচ্ছে সেদিন থেকে কাউন্ট করা শুরু করে। ধরো আমাকে 1 জানুয়ারি লোনটা দিয়েছে, 1 জানুয়ারি আমাকে লোনটা দিয়েছে, আমি তাদের বলেছি যে আমি 15 আগস্ট আমি টাকাটা পেমেন্ট করে দেব। তাহলে আমার সুদটা তারা কি হিসাব করবে, এই 1 জানুয়ারি থেকে তারা যাত্রা শুরু করবে, তারা এই 14 গিয়ে যাত্রাটা শেষ করবে। কেন করবে? কারণ এই 15 ডে, মানে 15th ডে যেটা, সেদিন আমি টাকাটা দিয়ে দিচ্ছি, এই জন্যে ওদিনের সুদ আমাকে দেওয়া লাগবে না। তাই এইখানে যখন আমরা কাউন্ট করছি, আইদার জানুয়ারি থেকে একদিন বাদ দেবো, অথবা আগস্ট থেকে, মানে যে টাইম ফ্রেমটা আমাকে দেওয়া থাকবে সেই টাইম ফ্রেমের থেকে আমাকে একটা দিন কম নিতে হবে। তাহলে আমরা দিনটা আগে হিসাব করে ফেলি। 8 আগস্ট অব্দি গেছে, তার মানে আমার আগস্টে 7 দিনের আমার সুদটা দিতে হবে। তাহলে টোটাল ডে কত হচ্ছে দেখি, 7, 7, 8, 9, 10, 11, 11 আর 8, 19-এর 9 হাতে 1, 3 আর 3 6, 6 আর 3 9, 9 আর 3 12, 12 আর 3 15, 15 আর 3 18, আর 2 20, আর 1 21, 219 ডে। এবার এই ডেটাকে আমার ইয়ারে কনভার্ট করতে হবে। কিভাবে কনভার্ট করব আমি দেখো, আমি সূত্রটা এখান থেকে মুছে দিচ্ছি একটু। এই দিনটাকে ইয়ারে কনভার্ট করতে হবে। দেখো 365 ডেতে হয় আমার 1 ইয়ার। হ্যাঁ, তাহলে আমার একদিনে হবে 1/365 ইয়ার। কত হয় আমার? 219 দিনে কতটা হবে? 219 ডেতে কত হবে? 219/365 ইয়ার। এবার একটা জিনিস, এটা প্রথমবার করাচ্ছি বলে আমি তোমাদের এত কিছু করে নিলাম। পরবর্তীকালে বা পরবর্তী অঙ্কের ক্ষেত্রে আমরা যখন করব, তখন ডিরেক্ট ডে হিসাব করব, সেটাকে আমরা 365 দিয়ে ভাগ করে দেব। ভাগ করে দিলে আমি এটা পেয়ে যাব, ইয়ারটা পেয়ে যাব। তাহলে এই যে ডেটা আমার, এই ডেটায় এই যে আর পেলাম, পি পেলাম, আর টিটাও আমি এখন পেয়ে গেলাম। সেই টিটা কত? 219/365, এটা ইয়ার, এত বছর পেয়ে গেছি। পুরো সবকিছু পেয়ে গেছি। আমাকে বার করতে কি বলেছে, যে সুদ ও সুদ আসলের পরিমাণ। তাহলে দেখো, প্রথম আমরা সুদ বার করি। সুদ বার করার সূত্র কি? I = P
টি আর বাই 100। ভ্যালু বসাই এক একটা করে। পি এর ভ্যালু 5000, টি এর ভ্যালু 219/365 ইন্টু আর হচ্ছে 5 ডিভাইডেড বাই 100। ঠিক এটাকে একটু সুন্দর ভদ্র সভ্য করে লেখার চেষ্টা করি। 5000 ইন্টু 219 ইন্টু 5 বাই 100 ইন্টু 365। এবার কাটাকাটি করি, 5 দিয়ে কাটি, 5 ছক 30, 5 সাতা 35, 5 3 5 15, 73। 3 3 9, 3 সাতা 21। 3 দিয়ে এই 73 কে এটা দিয়ে কাটলে ডিরেক্ট 3 হচ্ছে। কিভাবে? 3 3 9, 3 সাতা 21, মানে 73 ইন্টু 3 করলে দেখো 3 3 যা 9, 3 7 যা 21, 219 হচ্ছে। এটাই আমি এখানে একবারে করে দিয়েছি। এবার 100 এর 800 কাটলাম, 800 কাটলাম, তাহলে আমার কি হচ্ছে 50 ইন্টু 3 মানে 150 টাকা। এটা হচ্ছে আমার সুদ। এবার কোশ্চেন আমাকে বলেছে সুদ তার সাথে আসল একটা বার করতে হবে। সুদ, এটা আমার ইন্টারেস্ট বা সুদ পেয়ে গেলাম, এর সাথে আমার আসল যোগ করে দিলে সুদ আসল পেয়ে যাব। তাহলে সুদ আসল ইকুয়াল টু আমার এই যে পেয়েছিলাম আমি পি বা সুদ হচ্ছে আমার 150 প্লাস আসল হচ্ছে 5000, তাহলে হচ্ছে 5150 টাকা। এটা হচ্ছে আমার সুদ আসল। বুঝেছো? যদি নোট করতে চাও করে নাও, তারপর আমরা পরের কোশ্চেনে যাচ্ছি। দেখো এই কোশ্চেনটায় নোট করতে করতে বলি তোমাকে, এই কোশ্চেনটায় একসাথে আমরা 2-3টে কনসেপ্ট শিখে নিলাম। আগে যে কনসেপ্টটা আমরা শিখতে পারিনি, বেসিক্যালি এরকমই কোশ্চেন বা এই ধরনের অঙ্কগুলো করার চেষ্টা করব, যাতে একটা কোশ্চেনে আমার অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। তবে এইখানে এই যে পোর্শনটা, এই যে সময় বার করাটা, এটা কিন্তু আমরা আগে আলোচনা করিনি। এখানে কোশ্চেনে আসলো, কনসেপ্ট আলোচনা করলাম, অঙ্ক করালাম। এতে দুটো কাজ হবে, এক তোমাদের সময় বাঁচবে, দুই হচ্ছে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। লেখা হয়ে গেছে। দেখো যদি কোথাও লিখতে হয়, মনে হয় যে লিখে নেবে বা কিছু, ভিডিওটা একটু পজ করে লিখে নিয়ে আবার স্টার্ট করো। তো চলো পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন হচ্ছে প্রয়োগ 8। প্রয়োগ 8, 8 নম্বর প্রয়োগ। কোশ্চেন কি বলছে? প্রশান্তবাবু ব্যাংক ও পোস্ট অফিসের প্রতিটিতে 580 টাকা করে 4 বছরের জন্য জমা রাখলেন। যদি ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার 5% ও 6% হয়, তবে প্রতি ক্ষেত্রে কত টাকা মোট সুদ পাবেন হিসাব করে লিখি। দেখো এখানে আমার কি কি দিয়ে দিয়েছে, আবার টাকা রেখেছে দু জায়গায় প্রশান্তবাবু। কোথায় কোথায় রেখেছে? এক রেখেছে ব্যাংকে আর পোস্ট অফিসে, কিন্তু টাকার অ্যামাউন্ট সেম। সেটা কত? 580 টাকা। 580 টাকা আমি পি পেয়ে গেলাম। তারপর আমাকে বলছে যে সময় 4 বছরের জন্য জমা রেখেছে, তাহলে টি ইকুয়াল টু 4 বছর। ভালো। তারপরে হচ্ছে সুদের হার, ব্যাংকের সুদের হার, সেটাকে আমি আর বি দিয়ে লিখছি। আর বি ফর ব্যাংকের সুদের হার, এটা হচ্ছে আর বি। সেটা কত পার্সেন্ট? 5%। আর পোস্ট অফিসের সুদের হার, পোস্ট অফিসের সুদের হার, সেটাকে আমি কি দিয়ে ডিনোট করছি? আর পি দিয়ে, যাতে আমার বুঝতে সুবিধা হয় কোনটাকে আমি কি লিখছি। আর পি কত? সেটা 6%। আমাকে জিজ্ঞেস করছে যে তার সুদ কত কত হবে, ব্যাংকের সুদ কত হবে আর
পোস্ট অফিসের সুদ কত হবে? আমি ধরে নিলাম ব্যাংকের সুদ আই বি, যেহেতু আমি রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হারটাকে বি দিয়ে ডিনোট করেছি, তাই আমি এখানে আই বি দিয়ে ডিনোট করলাম। এটা আমাকে বার করতে হবে। তার সাথে বার করতে হবে পোস্ট অফিসের সুদ, সেটা আমি আই পি দিয়ে ডিনোট করলাম। এই দুটো আমাকে বার করতে হবে। তাহলে তো এই যে ব্যাংকের সুদ আইবি আর পোস্ট অফিসের সুদ আইপি, আমরা এই কিছুক্ষণ আগে যে অঙ্কটা করলাম তার আগে আমরা সূত্রটা দেখলাম, ইন্টারেস্ট আই ইকুয়াল টু পি টি আর বাই 100। এবার আমি প্রথমে বার করি আইবি, তাহলে আমার পি দুজনের ক্ষেত্রেই সেম, টি দুজনের ক্ষেত্রেই সেম, শুধু আরটা আমার পার্থক্য হচ্ছে। তাহলে এইখানে আমি লিখবো আর বি বাই 100। ভ্যালু বসাই, পি হচ্ছে 580 টাকা, টি কত 4 বছর, আর রেট অফ ইন্টারেস্ট ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট কত 5% ডিভাইডেড বাই 100। 10 5 টু যা 10, 2 টু যা 4, তাহলে হচ্ছে 58 ইন্টু 2 ইকুয়াল টু 8 টু যা 16, 5 টু যা 10, 11, 116 টাকা। 8 দুগুণে 16, 6 হাতে 1, 5 দুগুণে 10 আর 1 11, এত টাকা। এটা কি আমার ব্যাংকের সুদ, ব্যাংকের সুদ হলো। এবার পোস্ট অফিসের সুদটা আমাকে বার করতে হবে। পোস্ট অফিসের সুদ আই ই, সেটার সেম। তাহলে এই সূত্রটাকে আমি একটু মডিফাই করে লিখি, টি আমার সবার সেম, টি সবার সেম, পার্থক্য শুধু কোথায় আর এ। তাহলে এখানে আর পি ডিভাইডেড বাই 100, ভ্যালু বসাও 580 ইন্টু টি হচ্ছে 4 বছর, আর হচ্ছে 6% বাই 100, 0 0 কেটে দিলাম, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 5 8 হচ্ছে না। তার মানে এটা আমার পয়েন্টে অ্যান্সার আসবে। পয়েন্টে অ্যান্সার আসলে আমাকে আগে এই পোর্শনটা আমি আগে করে নিই। 58 ইন্টু 6 টু যা 12 ডিভাইডেড বাই 5, খাতার সাইডে রাফ করে নেবে তোমরাও। 58 ইন্টু 12, 580 প্লাস 8 দুগুণে 16, 10 দুগুণে 10 11, 6 8 1 7 8 1 6। আমি কিন্তু নর্মাল গুণের হিসাবে করিনি, আমি যেটা করেছি এই 558কে আগে 10 দিয়ে গুণ করে নিয়েছি, 580 হলো। তারপরে যে 2 এক্সট্রা যে 2 ছিল সেটাকে এই যে 58 ইন্টু 2 করলে 116 116 আসছে, সেটাকে আমি যোগ করেছি। এটা হচ্ছে সহজ, মানে 10-এর কাছাকাছি থাকলে যেমন 9 8, তাছাড়া উপরের দিকে গেলে 11 12 13, এরকম যদি কোনো দিয়ে গুণ করতে হয় তাহলে মিন ভ্যালু 10-এ এনে বাকি, যদি ধরো এখানে যদি আমার 9 থাকতো তাহলে আমি 580 থেকে একটা 580 বাদ দিয়ে দিতাম। যাই হোক, ধীরে ধীরে এই ক্যালকুলেশনও তোমাদের শেখানোর চেষ্টা করব। ভ্যালু আসছে 676 বাই 5, এটাকে ডিভাইড করে নিই। 676, 5 1 যা 5 on 7, 5 3 যা 15, 2 6, আচ্ছা 25, ক্যারেক্ট করলো অন, পয়েন্ট দিয়ে আনলাম 0, 5 দুগুণে 10, 580 গুণ 6 গুণ 4, 5 দুগুণে 10, 676। তো দেখো, এবার আমরা এই ক্যালকুলেশনটুকু করে নিই। কিভাবে করছি আমি সাইডে রাফ করছি, দেখে নাও। 58 ইন্টু 12, এটাকে গুণ করলে 580 প্লাস
8 দুগুণে 16, 5 দুগুণে 10, 11, 6, 8, 9, 5, 1, 6। তাহলে হচ্ছে আমার 696/5। এটাকে ডিভাইড করে নিই একবারে। 696, 5 দিয়ে ডিভাইড করবো, 5 1 যা 5, 1 9, 3 5 15, 3 5 15, 4 কেটে নিয়ে আসলাম 6, 5 নং 45, 1 পয়েন্ট দিয়ে 0, 5 দুগুণে 10। তার মানে এই পোর্শনটা আমি যদি এই পাশে লিখি, দেখো 1 0, 5 দুগুণে 10। তার মানে আমার কোনো আর ভাগশেষ রইল না। তাহলে আমার এই প্রশান্ত বাবু সে পোস্ট অফিস থেকে সুদ পাবে কত? 139.2 টাকা। যদি কখনো পরীক্ষার হলে গিয়ে মনে হয় যে ক্যালকুলেশনে অনেক ঝামেলা করছে, আমি করে পাচ্ছি না, এই অবধি রেখে দেবেন। এই অবধি রেখে এখানে টাকাটা লিখে দেবে। যদি উল্লেখ করে না দেয় যে পয়েন্টে বা দশমিকে আনো, এই অবধি করলেও তোমার অঙ্কে কোনো ভুল নেই। ঠিক আছে? তো দেখো, যদি তোমরা কেউ লিখতে চাও লিখে নিতে পারো, টুকে নিতে পারো, নোটস করতে পারো। ঠিক আছে, নোটস করে নিয়েছো? এবার পরের অঙ্কে যাই আমরা। এবার আমরা করব প্রয়োগ 12, মানে 12 দাগ প্রয়োগটা আমরা এবার করব। 12 দাগে কি বলছে? আশা দেবী বার্ষিক 6% সরল সুদের হারে 4 বছরের জন্য ব্যাংকে কিছু টাকা রেখেছিলেন। ওই সময়ের পরে তিনি মোট 240 টাকা সুদ পেলেন। হিসাব করে দেখি আশা দেবী ব্যাংকে কত টাকা রেখেছিলেন। কোশ্চেনটা আগে পড়ে বুঝবে যে কি দেওয়া আছে আর কি চাইছে। এখানে কি কি বলে দিয়েছে দেখো, আশা দেবী বার্ষিক 6% সরল সুদের হারে। তার মানে আমি প্রথমেই পেয়ে গেলাম রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার, সেটা কত পার্সেন্ট? 6%। কতদিনের জন্য রেখেছিলেন? 4 বছরের জন্য রেখেছিলেন। তাহলে আমার সময় টি ইকুয়াল টু 4 বছর। আর সেই 4 বছর পরে গিয়ে আশা দেবী সুদ হিসাবে পেয়েছেন, ইন্টারেস্ট পেয়েছেন 240 টাকা। তাহলে আমার আর দেওয়া আছে, টি দেওয়া আছে, চাইছে কি? যে বলছে যে হিসাব করে দেখি আশা দেবী ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন। তা আমি ধরে নিলাম, ধরি, এখানে করছি দেখো, ধরি আশা দেবী ব্যাংকে পি টাকা জমা রেখেছিলেন। আশা দেবী ব্যাংকে পি টাকা জমা রেখেছিলেন। ভালো কথা। তাহলে আমি দেখো সবকিছু পেয়ে গেছি, পি পেয়ে গেছি, আর পেয়ে গেছি, টি পেয়ে গেছি, আই পেয়ে গেছি। ফর্মুলায় বসাও, পি বার করো, খেল খতম, পয়সা হজম। তাহলে আমরা সূত্র কি জানি এর? আই ইকুয়াল টু পি টি আর বাই 100। আমাকে বার করতে হবে পি। তাহলে আমি এই পিটাকে আগে লেফট সাইডে আনার চেষ্টা করি। তাহলে দেখো, আমি প্রথমটা পুরো স্টেপ বাই স্টেপ করছি, পরের বার এত স্টেপ করবো না। দেখো, তাহলে পি টি আর ইকুয়াল টু আই ইন্টু 100, বা পি ইকুয়াল টু আই ইন্টু 100 বাই টি ইন্টু আর। হ্যাঁ, এই অঙ্কটার জন্য আমার লাগবে এই সূত্রটা, যেটা আমি ড্রাইভ করলাম, কোথা থেকে তৈরি করলাম বা বের করে নিলাম, সেটা এখান থেকে আমি এই সূত্রটা বার করে নিলাম। এবার ভ্যালু বসালে অঙ্ক শেষ। আই কত? 240 টাকা। তোমার 100 ইন্টু টি সময় 4 বছর, আর রেট অফ ইন্টারেস্ট 6%। 6 কে এটা দিয়ে কাটলে 4 ছক 24, মানে 40। 4 দিয়ে এটাকে কাটলে 4 10 কে 40। তাহলে তো 1000 রুপিস, এত টাকা। তার মানে আশা দেবী ব্যাংকে জমা রেখেছিলেন 1000
টাকা। একদম সিম্পল অঙ্ক, বুঝেছো? দেখো, যদি নোটস করতে চাও করে নিতে পারো, আর এসব অঙ্ক বইতে করে দেওয়া আছে, আমি এগুলো করাচ্ছি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য, কারণ এরপরে যা যা অঙ্ক চ্যাপ্টারের ভিতর আছে মোর অর লেস সিমিলার। তো ঠিক আছে, চলো পরে প্রয়োগটা করি আমরা। প্রয়োগ করবো এবার 20 দাগ। প্রয়োগ 20 কি বলছে, সাহিল বার্ষিক 4% সরল সুদের হারে 700 টাকা 5 বছরের জন্য ধার করে যে পরিমাণ মোট সুদ দিল, সে যদি 900 টাকা একই সময়ের জন্য ধার করে একই পরিমাণ মোট সুদ দেয়, তবে বার্ষিক শতকরা সরল সুদের হার কত হবে হিসাব করে লিখি। কোশ্চেনটা দুটো পার্ট। প্রথম পার্টে বলছে যে সাহিল নয়, সহেলি বার্ষিক 4% সরল সুদের হারে 700 টাকা 5 বছরের জন্য ধার করে। তাহলে সাহিল ধার করেছে কত টাকা? পি, সেটা হচ্ছে 700 টাকা। এটাকে আমরা P1 ধরে নিচ্ছি। কেন, একটুখানি পরে বুঝতে পারবে। P1 700 টাকা। তার সুদের হার কত ছিল? সুদের হার R ইকুয়াল টু 4%। আর সময় কত বছর নিয়েছিল সে? সময় T ইকুয়াল টু 5 বছর। এবার এই সময়ের জন্য, ধরো এই সময়ের জন্য সে যে সুদটা দিয়েছে, সেই সুদটাকে আমরা ধরে নিলাম I1। এই সময়ের জন্য এই P1 টাকার জন্য আর ইকুয়াল টু 4% সরল সুদের হারে T ইকুয়াল টু 5 বছরে সে সুদ দিয়েছে, ধরে নিলাম I1। এবার পরবর্তী অংশে কি বলছে, যে যদি সহেলি সুদটা ধার 700 টাকার পরিবর্তে যদি 900 টাকা নেয় এবং বাদ বাকি কন্ডিশন সেম থাকে, বাদ বাকি কন্ডিশন বলতে শর্ত বলতে, এক্ষেত্রেও আমার আর কত? 4%। আর সময় কত? 5 বছর। আমি মনে হচ্ছে ভুল লিখছি। যে পরিমাণ মোট সুদ দিল, সে যদি 900 টাকা একই সময়ের জন্য ধার করে একই পরিমাণ মোট সুদ দেয়, তবে বার্ষিক শতকরা সরল সুদের হার কত? ভুল লিখেছি আমি এখানে, আমার আর একটা জানতে চেয়েছে। তার মানে এই I1 যা, এর ক্ষেত্রেও এই I1 সেম হবে, মানে এটাই সুদটা হবে I1। যেহেতু বলে দিচ্ছে যে যখন 900 টাকা ধার নিচ্ছে, সময় 5 বছরই থাকছে, কিন্তু সে সুদ দিচ্ছে কত? 700 টাকা নিয়ে যে সুদ দিয়েছিল, এবার 900 টাকা নিয়ে সেই সুদই দেবে। তার জন্য তাকে সুদের হার, এটাকে আমি R1 ধরে নিলাম। আর তাহলে তার জন্য তাকে সুদের হার কত হবে সেটা আমাকে বার করতে হবে। কোশ্চেন বুঝতে পেরেছো? এই কোশ্চেন যদি একবার ফ্রেম করে নিতে পারো যে কি দেওয়া আছে আর কি চাইছে, তারপরে অঙ্ক করা একদমই সহজ। দেখো, এখনই দেখো, আমরা কি জানি? I ইকুয়াল টু PTR/100। এদের দুজনের ক্ষেত্রে একটা জিনিস সেম, সেটা হচ্ছে I1। এর ক্ষেত্রেও I1 যা, এর ক্ষেত্রেও I1 তাই, দুজনের ক্ষেত্রে সেম। তাহলে আমি এই I1 ইকুয়াল টু I1 লিখতে পারি, এরকমটাও লিখতে পারি দুজনের ক্ষেত্রে, বা এরকম লিখতে পারি, দুই ক্ষেত্রেই যেহেতু সুদ সমান, তাই আমি লিখতে পারি কি, দেখো, এই I1 ইকুয়াল টু I1 মানে এর ক্ষেত্রে, এই I1 এর ক্ষেত্রে I1 ইকুয়াল টু I2 করি, বুঝলে? সুবিধা হবে বুঝতে তোমাদের। এটা হচ্ছে I2, কিন্তু I1 অ্যান্ড I2 সেম, যেহেতু বলছে দুই ক্ষেত্রে সুদ সমান, সেজন্য আমি I1 ইকুয়াল টু I2 করলাম। এবার I1 মানে হচ্ছে আমার P1 R1 বা T1, T যেহেতু দুজনের ক্ষেত্রে সেম, এর ক্ষেত্রেও 5 বছর, এর ক্ষেত্রেও 5 বছর, সেহেতু আমরা T1 T2 লিখছি না। P on T R1/100 ইকুয়াল টু P2, T সেম গেলাম না, R2 আমাকে বার করতে হবে, আর ডিভাইডেড বাই 100। এই দুজনকে তুলনা করে দেখো, এইখানে টি কেটে গেল, এইখানে টি কেটে গেল, এখান থেকে 100 গেল, এখান থেকে 100 গেল, তাহলে আমার আলটিমেটলি পড়ে রইল P1
R1 ইকুয়াল টু P2 R2, বার করতে হবে আমাকে কি R2, তাহলে R2 ইকুয়াল টু P1 R1 ডিভাইডেড বাই P2। ঠিক, এই ফর্মুলা থেকে আমি এইখানে আসলাম। এবার ভ্যালু বসাই। P1 এর ভ্যালু হচ্ছে 700, R1 এর ভ্যালু হচ্ছে 4%, আর P2 এর ভ্যালু হচ্ছে আমার 900। এই ডাবল জিরো কেটে দিলাম, 4 × 7 = 28 ডিভাইডেড বাই 9, 9 3 নং 27, 3 নং 27, এই যে দেখো ক্যালকুলেশনটা দেখো, 9 9 3 নং 27, অন পয়েন্ট দিয়ে যদি আমি অন আনতে থাকি, এই যে 9 যেহেতু রয়েছে 0.3333 আসতেই থাকবে, কি দরকার আমি এটাকে করে দিই 3 × 1 = 9%। ঠিক, বুঝেছ কনসেপ্ট কি? আমি কিছুই করছি না, যা করানোর করা হয়ে গেছে। এখন শুধু আমি কোশ্চেনে আমার কি কি ডেটা দেওয়া আছে, কি কি তথ্য দেওয়া আছে, কি কি শর্ত দেওয়া আছে, আগে আমি সেটাকে সাইডে লিখে নিলাম। তারপরে তারই সাথে সাথে আমি লিখে নিলাম যে আমাকে কি বার করতে হবে, আমার চাই কি, কোশ্চেন বা এক্সামিনার আমার কাছ থেকে কি জানতে চাইছে সেটা বার করে নিলাম। সূত্র তো একটাই, এই পুরো চ্যাপ্টারের সূত্রই একটাই সূত্র। এই সূত্রকে আমি এই যে প্রয়োজন অনুসারে মডিফাই করে নিলাম, ভ্যালু বসালাম, অ্যান্সার পেয়ে গেলাম। ঠিক, ঠিক আছে, দেখো নোট করতে চাইলে করে নাও। দেখো এই সেম টাইপেরই আরো একটা কোশ্চেন আমরা করে নিই। এটাই যেমন সুদের হার বার করতে বলেছে, সেটাকে আমাকে বার করতে হবে সময়। কোশ্চেন হচ্ছে, প্রয়োগ হচ্ছে 17 নম্বর প্রয়োগে বলছে যে বার্ষিক 6% সরল সুদের হারে 5,000 টাকা একটি ব্যাংকে জমা রেখে 3 বছর পরে 900 টাকা সুদ পেলাম। ওই ব্যাংকের বার্ষিক সুদের হার যদি 7% হতো তবে কত সময়ে 900 টাকা সুদ পেতাম হিসাব করে লিখি। আগেরটা আমার আর বার করতে হয়েছিল, এটা আমার টি বার করতে হবে। গিভেন কি কি দেওয়া আছে, যে সুদের হার যখন R1 সেটা হচ্ছে 6%, সেই সময় আমি পি জমা রেখেছিলাম কত, 5,000 টাকা। 5,000 টাকা আমি জমা রেখেছিলাম, সময় আমাকে দেওয়া হয়েছিল T1 ইকুয়াল টু 3 বছর, এবং এই সময় আমি সুদ পেয়েছিলাম I1 ইকুয়াল টু 900 টাকা। এবার পরে বলছে যে এই ক্ষেত্রে তো সবই দিয়ে দিয়েছে, তাহলে আমাকে বার করতে হবে, কি বার করতে হবে এরপরে। সেটা বলছে যে যদি বার্ষিক সুদের হার R2 এটা 6%-এর পরিবর্তে যদি 7% হয়, মূলধন আমার সেম থাকবে, পি ইকুয়াল টু 5,000 টাকাই রইল, আর এই 900 টাকা I2 ও তোমার 900 টাকাই রইল। এই 900 টাকা সুদ পেতে হলে আমার সময় কত লাগবে, কতদিন পরে গিয়ে আমি 900 টাকা সুদ পেতে পারি, তার জন্য আমাকে কি বার করতে হবে, T2 কত বছর, এটা আমাকে বার করতে হবে। এবার অঙ্ক তো খুবই সিম্পল হয়ে গেছে, এখন আশা করি তোমাদেরও সহজ হয়ে গেছে। এই সেম সূত্র, দেখো I1 900, I2 ও 900, তাহলে আমরা লিখতে পারি I1 ইকুয়াল টু I2, বা সেম P1 R1 T1 বাই 100 ইকুয়াল টু P1 অ্যান্ড P2 তো সেম, যেহেতু দুজোর ক্ষেত্রেই P সেম, সেহেতু আমি আর P1 P2 লিখলাম না, P ইন্টু R2 ইন্টু T2 বাই 100। 100 100 কেটে গেল, পিতে পিতে কেটে গেল, এবার আমার রইল R1 T1 ইকুয়াল টু R2 T2, বার করতে হবে আমার কি, T2 বার করতে হবে। তাহলে আমি T2টাকে শুধু বাঁ পাশে রাখবো, বাকি সব ডান পাশে না ছুঁড়ে ফেলে দেবো না, ডান পাশে নিয়ে যাব, R1 T1 বাই R2। এবার এদের ভ্যালু বসিয়ে দেবো আমি, R1 হচ্ছে আমার 6%, T1 হচ্ছে 3 বছর, আর R2 হচ্ছে আমার 7%। 6 3 যা 18, 3 6 18 বাই 7। এবার দেখো, এবার বছর মানে সময়টা কিন্তু ডিজিটে আসছে। ডিজিটে আসছে বলতে
8 7 দুগুণে 14, 3 7 21, 3 বার যাওয়া যাচ্ছে না, দেখো ক্যালকুলেশনটা করে দেখাই আমি। 18 7, 7 দুগুণে 14, ক্যারি 4, তাহলে এটাকে আমি লিখতে পারি 2 ইন্টু 4/7 বছর। 2 × 7 মানে 4-এর 7 বছরে গিয়ে যদি সুদের আর 7% হয়, তাহলে আমি সেম ইন্টারেস্ট 900 টাকায় পেতে পারি ওই ব্যাংক থেকেই। বুঝতে পেরেছো? আগেরটা এটা একদম সেম অঙ্ক, শুধু মানে কি বলে ওটাকে, চেঞ্জ হয়েছে। আগেরটা আমাকে বার করতে হয়েছিল আর বার করতে হয়েছিল, এটা আমাকে বার করতে হয়েছে টি। ফর্মুলা কিন্তু একই ফর্মুলা আমি ইউজ করেছি। তো চলো, নোট করতে চাইলে করতে পারো। মুছে দিলাম, আর একটা পুরো করিয়ে তারপরে তোমাদের চ্যাপ্টারের অঙ্ক দুটো একটা করাচ্ছি। এরপরে এই এতগুলো প্রয়োগ করার পরে তোমাদের দেখবে চ্যাপ্টারের অঙ্ক ইজি মনে হবে, আশা করি ইজি মনে হবে। দেখা যাক। এরপরে প্রয়োগ হচ্ছে 23-এর 2 দাগ। 23-এর 2 কি বলছে, বার্ষিক শতকরা কত হার সরল সুদে 910 টাকা 2 বছর 6 মাসে সুদে আসলে 955 টাকা 50 পয়সা হবে হিসাব করে লিখি। তাহলে আমাকে সরল সুদে এত টাকার, এখানে কি কি ডাটা কি কি দেওয়া আছে আমি সেগুলো একটু লিখে নিচ্ছি। দেখো, প্রথমে আমাকে দেওয়া আছে, বার করতে বলেছে বার্ষিক শতকরা কত হার, বার্ষিক শতকরা কত হার মানে আমার আরটাকে বার করতে হবে। ডেটা কি কি দিয়েছে, পি দিয়ে দিয়েছে। পি হচ্ছে কত আমার 910 টাকা, আই প্লাস পি মানে সুদ প্লাস আসল, সেটা দিয়ে দিয়েছে কত আমার 955 টাকা 50 পয়সা। তাহলে এখান থেকে আমি আই বার করে নিতে পারি। আই কি করে বার করব, সুদ আসল থেকে আসলটা বিয়োগ করে দিলেই তো শুধু সুদ থেকে যায়। তাহলে 955.50 মাইনাস 910 0.50 5 5 এবার 0 মানে 45.50, এটা হচ্ছে আমার ইন্টারেস্ট। সময় দেখো কি বলেছে, সময় টি ইকুয়াল টু কত, 2 বছর 6 মাস, 2 বছর 6 মাস। আর আমাকে বার করতে হবে কি, আর বার করতে হবে। আর আর কত, এখানে আগে যে একটা অঙ্ক আমরা করলাম সেখানে দিন হিসাব করে করেছিলাম, এবার মাস থেকে আমাকে বছরে কনভার্ট করতে হবে। কিভাবে করব দেখো, 12 মাসে আমার 1 বছর, 12 মাস সমান 1 বছর, তো 1 মাস সমান সমান 1/12 বছর, অতএব 6 মাস সমান সমান 6/12 মানে 1/2 বছর। 2 বছর তার সাথে 1/2 অ্যাড করতে হবে, তাহলে আমার টোটাল সময় কি হচ্ছে 2 প্লাস 1/2, দ্যাটস মিনস 2 2 যা 4 প্লাস 1 5, 5/2 এত বছর। ঠিক, এবার ডেটা সব পেয়ে গেছি, বসিয়ে দিলে আমার উত্তর পেয়ে যাব। I ইকুয়াল টু পি টি আর বাই 100। এখানে আমার বার করতে হবে কি, আর বার করতে হবে। তাহলে আরটাকে বাম পাশে রেখে বাকি সব আমি ডান পাশে নিয়ে যাব। কিভাবে নেব, আর ইকুয়াল টু আই ইন্টু 100 বাই পি ইন্টু টি। আই কত, এই যে আই বের করে নিয়েছি আমি 45.50 ইন্টু 100 ডিভাইডেড বাই পি হচ্ছে আমার 910 টাকা ইন্টু সময় টি হচ্ছে 5/2 বছর। ঠিক, এটাকে একটু সভ্যশান্ত করে লিখলে দেখো, এই পয়েন্ট এই পয়েন্ট কাটলে আমাকে নিচে 100 দিয়ে গুণ করতে হয়। 100 দিয়ে গুণ করলাম, এই 100 100 কেটে গেল। তাহলে আমার কি হচ্ছে 4550 ইন্টু এই 2টা উপরে উঠে গেল 910 ইন্টু 5, এই জিরো কাটলাম। 91কে 91 ইন্টু 5 করে দাও, 5 1 যা 5, 5 9 45, 455 কাটলে হচ্ছে 5। এই 5 কেটে গেলে আমার সুদের হার হচ্ছে
2%, 2%, অর্থাৎ সুদের হার আর ইকুয়াল টু 2%। বুঝেছো? দেখে নাও একবার ভালো করে আমি এখানে কি করেছি। প্রথমে আমাকে দিয়ে দিয়েছে মূলধন বা কত টাকা জমা রেখেছিলাম, সেটা হচ্ছে 910 টাকা। সুদ এবং আসল মিলিয়ে হয়েছিল 955 টাকা 50 পয়সা। এবার সুদ আসল থেকে আমি আসলটাকে বাদ দিয়েছি, বাদ দেওয়ার পরে এই যে আমি পেয়ে গেছি ইন্টারেস্ট, মানে সুদ পেয়ে গেছি। তার সাথে সময় দিয়েছিল 2 বছর 6 মাস। 6 মাসটাকে আমরা কিভাবে বছরে কনভার্ট করেছি, বছরে কনভার্ট করার পরে এই যে টোটাল টাইমটাকে আমি বছরেই নিয়ে অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দেওয়ার পরে সময়টা পেয়ে গেছি, বার করতে হবে আর, সূত্রে বসিয়েছি। সিম্পল, দেখে নাও, নোট করতে চাইলে করতে পারো। ঠিক আছে, আমরা তো অনেকগুলোই প্রয়োগ করলাম, এবার ধীরে ধীরে আমরা একটু ইসের দিকে যাই, চ্যাপ্টারের অঙ্কের দিকে যাই। তো চ্যাপ্টারের অঙ্ক আমি প্রথম যেটা তোমাদের করাবো, মুছে দিই। প্রথম তোমাদের আমি চ্যাপ্টারের অঙ্ক করাবো 3 দাগ। 3 দাগ কি বলছে, বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল কত হবে নির্ণয় করো। সবৃদ্ধি মূলও যা, সুদ আসলও তাই। তাহলে এখানে আমার গিভেন কি কি আছে সেটা একটু দেখে নিই। বার্ষিক সরল সুদের হার দেওয়া আছে আর, আচ্ছা কোশ্চেন এটা হচ্ছে, কোষে দেখি, কোষে দেখি 2, মানে 2-এর দাগ নাম্বার 3, 3 দাগ। কি কি দেওয়া আছে আমাকে দেখো। বার্ষিক সুদের হার দিয়ে দিয়েছে আর ইকুয়াল টু 8 মানে 8.13%। এটাকে লেখা যায় 8×3=24 আর 1=25, 25/3%। আর পেলাম সরল সুদে 960 টাকার, তাহলে মূলধন পি ইকুয়াল টু 960 টাকা। তার সাথে সময় দিয়েছে আমাকে টি ইকুয়াল টু 1 বছর 3 মাস। এবার 3 মাস মানে হচ্ছে 3/12 ইকুয়াল টু 1/4, 1/4 বছর। তাহলে আমার টোটাল সময় কত আসছে, 1 প্লাস 1/4 ইকুয়াল টু 4 প্লাস 1 5/4 এত বছর। সময়টাকে আমি বছরে কনভার্ট করে নিলাম, আর পি টি পেয়ে গেলাম। সময়টাকে আমি বছরে কনভার্ট করে নিলাম। তাহলে আমাকে বলছি সবৃদ্ধি মূল, সবৃদ্ধি মূল বার করতে গেলে আমাকে আগে আই বার করতে হবে। আই বার করার পরে আই প্লাস পি করে দিলে এটা হচ্ছে আমার সবৃদ্ধি মূল। সবৃদ্ধি মূল, এটা, এই দুটো জিনিস আমাকে বার করতে হবে। আশা করি সূত্র তোমরা কেউ ভুলে যাওনি। সেম সূত্র, একদম সিম্পল অ্যান্ড ইজি টাস্ক। আমি না বারবার আর সূত্র লিখছি না, এবার থেকে ডিরেক্টলি ভ্যালু বসাচ্ছি। যেমন পিটিআর আই ইকুয়াল টু, লাস্ট টাইম আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের সূত্রটা, আই ইকুয়াল টু পিটিআর বাই 100। এই সূত্রটা বারবার ইউজ হবে। তাহলে আই ইকুয়াল টু পি হচ্ছে আমার 960, পি সময় হচ্ছে 5/4, আর হচ্ছে 25/3 ওভারঅল ডিভাইডেড বাই 100। এটাকে একটু ভদ্র সভ্য করে লিখি, 960 into 5 into 25 divided by 100 into 4 into 3, 0 0 2 2 যা 4, 4 দুগুণে 8, একবারে 4 দিয়ে কাটা যাচ্ছে এটাকে দেখো। 496 কে যদি কাটি, 4 2 যা 8, 16 থাকলো, 4 4 16, এটাকে গুণ করলেও 96 আসবে। 4 4 4 16, 6 হাতে 1, 4 দুগুণে 8 আর 1 9, 5 দিয়ে, আচ্ছা আরো কাটা যাচ্ছে, 3 3 8 24, 5 দিয়ে 10কে কাটলে 5 দুগুণে 10, 2কে 8 দিয়ে কাটলে 4, তাহলে আলটিমেটলি আমার কি টিকছে 25 into 4, দ্যাটস মিন
100 টাকা, এটা হচ্ছে সুদ। তাহলে সবৃদ্ধি মূল কত হবে? সবৃদ্ধি মূল ইকুয়াল টু আই প্লাস পি, সবৃদ্ধি মূল। পি হচ্ছে 960, তার সাথে আই হচ্ছে আমার 100 টাকা। তাহলে কত হচ্ছে? 1060 টাকা, 1060 টাকা। দেখে নাও। ঠিক। এবার 2 দাগ করি। 2 দাগ আমরা আগে যে একটা অঙ্ক করলাম, যে 1 জানুয়ারি থেকে 8 আগস্ট অব্দি টাকা ধার নিয়েছিলাম, একদম সেম অঙ্ক, একদমই সেম অঙ্ক। এখানে উল্টো পাল্টা মানে এক্সট্রা কিছুই নেই, তারপরেও করে দিই। 2 দাগ। দেখো গিভেন ডেটা কি কি দেওয়া আছে। 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকার সুদ কত হবে নির্ণয় করে। আগেরটার মতোই অঙ্ক, কোনো ঝুট ঝামেলা কিছু নেই। এখানে আমার পি বা আসল বলি বা মূলধন বলি, সেটা হচ্ছে 2000 টাকা। 2000 টাকা। সুদের হার আর ইকুয়াল টু 6%। আর সময় আমাকে কি বলে দিয়েছে? 2005 সালের 1 জানুয়ারি বা 1 জানুয়ারি থেকে 1 জানুয়ারি থেকে কত তারিখ অবধি? 27 মে পর্যন্ত। এই হচ্ছে আমার সময়। এবার আমি তোমাদের একটু আগেই বললাম, আগের অঙ্কটা যখন করালাম, আমরা প্রথমে দেখব সাল। এটা কি লিপ ইয়ার? নয়। লিপ ইয়ার কিভাবে করতে হয়? 4 দিয়ে ভাগ করতে হয়। 4 দিয়ে ভাগ করলে যদি কোনো ভাগশেষ না থাকে তাহলে সেটা লিপ ইয়ার হয়, আর যদি ভাগশেষ থেকে যায় সেটা লিপ ইয়ার হয় না। মানে ইয়ারটাকে ইয়ার ডিভাইডেড বাই 4, এটা করলে যদি কোনো ভাগশেষ না থাকে সেটা হয় লিপ ইয়ার, আর যদি ভাগশেষ থেকে যায় সেটা লিপ ইয়ার হয় না। এবার লিপ ইয়ার কেন বলছি বারবার? কারণ লিপ ইয়ারের ক্ষেত্রে আমার হচ্ছে কি বলে, ফেব্রুয়ারি মাস 29 ডেসে যায়, বাকি দিনে 28 ডেসে যায়, সেজন্য লিপ ইয়ার কথাটা বারবার উচ্চারণ করতে হচ্ছে। তাহলে আমাকে টি বার করতে হলে জানুয়ারির জন্য আমি কতটা নেব? ফুল জানুয়ারি মাস ধরে নেব। তাহলে 31 ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি ফেব্রুয়ারি হচ্ছে 28, মার্চ 31, এপ্রিল 30, মে 27 মে যদি নিতে হয়, তখনই বলেছিলাম, আবারও বলছি, একদিন আমাকে কম নিতে হবে। সেটা আমি 1 জানুয়ারি থেকে না নিয়ে 2 জানুয়ারি ধরতে পারতাম, বা 27 মে। আসলে 27 মে তো আমি টাকা দিয়ে দিচ্ছি, তাহলে আমি 27 মে এর জন্য সুদ কেন দেবো? আমি 26 অব্দি দেবো। সেজন্য আমাকে এখানে মে মাসের 26 দিন নিতে হবে। বুঝেছো? এবার টোটাল টাইম হিসাব করে ফেলি। 6 আর 1 7, 8 আর 7 15, আর 1 16, 6 হাতে 1, 3 2 5, 5 আর 3 8, 8 আর 2 10, আর 3 13, আর 1 14, এত দিন। এবার তাহলে আমার টি কত হবে? সময় টি ইকুয়াল টু 146/365 বছর। বছরে পেয়ে গেছি, ভালো কথা। এবার সূত্র সেম, আমাকে বার করতে বলেছে সুদ কত হবে। আই ইকুয়াল টু পি হচ্ছে আমার 2000, পি হচ্ছে 146/365 ইন্টু আর হচ্ছে কত পার্সেন্ট? 6%, ডিভাইডেড বাই, সরি 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 365 ডিভাইডেড বাই 100। এটাকে ভদ্র সভ্যভাবে লিখলে কি হবে? 2000 ইন্টু 146 ইন্টু 6 বাই 365 ইন্টু 100। ঠিক। শূন্য শূন্য তো আগে কাটি, 2 শূন্য, এই 2 শূন্য কাটলাম। 636, 13, 14, কত দিয়ে যাচ্ছে? 5 দিয়ে, 5 5 দিয়ে যাচ্ছে। 5 সাতা 35, 5 3 5 15, 5 সাতা 35, 3 5 15, 5 4 5 20।
এটাকে 2 দিয়ে গুণ করলে এটা চলে যাচ্ছে 73 টু যা 146, 3 দুগুণি 6, 7 দুগুণি 14। তাহলে আমার এই পোর্শন কমপ্লিট হয়ে গেলে উপরে কি থাকছে আমার 4 ইন্টু 2 ইন্টু 6, মানে 4 দুগুণি 8, 8 6টা 48, 48 টাকা। মানে এই 146 দিনের জন্য তাকে ব্যাংক সুদ দেবে 48 টাকা। দেখে নাও একবার। ঠিক আছে ভাইয়া, তো চলো আগে যাওয়া যাক। এবার আমরা 3 করলাম, 2 করলাম, এবার 7 দাগটা করি। আমি মুছে দিলাম এখান থেকে। এবার করব আমরা 7 দাগ। 7 দাগ। 7 দাগে কি কি দিয়ে দিয়েছে? বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে লিখি। খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এই কোশ্চেন তোমাদের এসএকিউ মানে 2 মার্কের কোশ্চেনে আসতে পারে, এরকম ধরনের কোশ্চেন যেগুলো আছে। বলছে বার্ষিক 6% সরল সুদের হার, সুদের হার 6%। সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে, মানে কত বছরে দ্বিগুণ হবে ঠিক আমাকে বার করতে হবে। এবার ধরে নি, আমি ধরি টাকা পি টাকা, পি টাকা, এটা যদি দ্বিগুণ হতে হয়, এবার পি টাকা ধরি, পি টাকা টি সময়ে দ্বিগুণ হবে। এবার দ্বিগুণ হওয়া মানে, এখানে দ্বিগুণ হওয়া মানে হচ্ছে তোমার সুদ প্লাস আসল মিলিয়ে দ্বিগুণ হবে, সেটা হবে 2p, দ্বিগুণ হবে 2p। তাহলে আমার ইন্টারেস্ট আই কত হবে 2p মাইনাস পি, কারণ এটা কি আমার সুদ প্লাস আসল মিলে আমার পি টাকা দ্বিগুণ হচ্ছে টি সময়ে। তাহলে আই ইকুয়াল টু 2p মাইনাস পি, সুদ আসল থেকে আসল বাদ দিলে আমার থাকছে পি। ঠিক, এবার সূত্র সেম সূত্র, শুধু বসিয়ে দিলে অঙ্ক হয়ে গেল। আইটাই আই ইকুয়াল টু পি টি আর বাই 100। এবার দেখো এই যে আই মানেও পি আর পি মানেও পি, সময় আমি বার করতে হবে, আর হচ্ছে 6% ডিভাইডেড বাই 100, পি পি কেটে গেল। তাহলে হচ্ছে টি ইকুয়াল টু, প্রথমে 100 এই পাশে আনলাম, তারপরে 6 দিয়ে ডিভাইড করছি, টি ইকুয়াল টু 100 বাই 6। 2 দিয়ে কাটলে 3 দুগুণি 6, 50 দুগুণি 100। এবার এটাকে ই করলে হচ্ছে 3 অক্ষে 3, 3 দুগুণি 6, 3 18, 51 হয়ে যায় না, 50, 3 1 যা 3, 2 0, 3 6, 3 6 18, 18 2, তার মানে সময় হচ্ছে 16.2 বছর। 16.2 বছরে কোনো টাকা 6% সরল সুদের হারে দ্বিগুণ হবে। ঠিক, একবার দেখো, দেখে নাও একবার। হয়েছে? পরে 8 দাগ। বোরিং লাগছে কি? অঙ্ক তো দেখো নিনজা বেসিক যেটা করানোর সেটা তো হয়ে গেছে, এখন শুধু অঙ্কটা প্র্যাকটিস করছি। আমি কিছু করিয়ে দিচ্ছি, বাকি কিছু তোমরা করবে, এভাবে আশা করি এই সরল সুদ কষা বা চক্রবৃদ্ধি এখান থেকে একটা কোশ্চেন আসবেই মাস্ট। অর্থাৎ 5 মার্ক পকেটে বোঝার জন্য একটু তো কষ্ট করতেই হবে বন্ধু। তো চলো এবার 8 দাগটা করি। 8 দাগে বলছে মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলে 3/8 হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল নির্ণয় করো। তাহলে মান্নান মিয়া কি দেখেছে যে 6 বছর পরে, তার মানে টি হচ্ছে 6 বছর, 6 বছর পরে কি দেখলো যে তার 6 বছর পরে তার সুদের পরিমাণ আসলে 3/8 হয়ে গেছে। আমি ধরে নিলাম, ধরি
আসল ইকুয়াল টু পি। তাহলে সুদ কত হয়েছে? সুদ আই ইকুয়াল টু পি ইন্টু 3/8। কারণ বলে দিয়েছে যে এই সুদ আসলের 3/8 অংশ হয়ে গেছে। তাহলে আমাকে বার করতে হবে যে বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল আর কত ছিল, সেটা আমাকে বার করতে হবে। তাহলে আমি এই যে ফর্মুলা, এই ফর্মুলায় শুধু মানগুলো বসিয়ে দিলেই খেল খতম, পয়সা হজম। দেখো আর বার করতে হবে আমাকে, যেহেতু এই ফর্মুলা থেকে এই যে আই ইকুয়াল টু পিটিআর বাই 100 ইকুয়াল টু, বা আমার বার করতে হবে যেহেতু আর, তাহলে আরটাকে আমি বাঁ পাশে রাখি, বাকি সব আমি ডান দিকে নিয়ে যাই। আরটাকে বাঁ পাশে রেখে তাহলে আই ইন্টু 100 ডিভাইডেড বাই পি ইন্টু টি। আই হচ্ছে পি ইন্টু 100, সরি আই হচ্ছে পি ইন্টু 3/8, পি ইন্টু 3/8 ইন্টু 100 বাই পি ইন্টু সময় টি হচ্ছে 6 বছর। এই পি কেটে দিলাম, এটাকে একটু ভদ্র সভ্যভাবে লিখি, 3 ইন্টু 100 বাই 8 ইন্টু 6, 3 দুগুণি 6, 4 দিয়ে কাটলে 4 দুগুণি 8, 4 25 100, তাহলে হচ্ছে 25/4। সুদের হার 25/4%। তুমি চাইলে এটাকে আরো একটু মডিফাই করতে পারো। কিভাবে মডিফাই করতে পারো দেখো, 4 ছক 24, মানে তোমার হচ্ছে 6×1/4 হচ্ছে, কিভাবে হচ্ছে 25/4, 25, 4 ছক 24, এই যে 1, এই যে 6×1/4%। ঠিক বুঝেছো? 8 হলো। এবার করবো 10 দাগ। 10 দাগে কি বলছে, যদি 292 টাকার, 10 দাগ বলছে যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয়, তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসাব করে লিখি। 292 টাকার একদিনের সুদ 5 পয়সা, ঐকিক নিয়মে করি, তারপরে সূত্র দিয়ে করে দেখাচ্ছি। দেখো তোমার 292 টাকার, 292 টাকার এক দিনের সুদ 5 পয়সা। তাহলে শতকরা, তাহলে কোশ্চেন কি বলছে আমাকে, যে তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসাব করে রেখে। তাহলে আচ্ছা, এই যে বার্ষিক শতকরা সরল সুদের হার মানে কি বোঝায়? এই যে আর পার্সেন্ট লিখছি না আমরা, এটা বোঝায় যে 100 টাকার 1 বছরের সুদ কত, 1 বছরের সুদ কত, এই আরটা আমাকে সেটা বোঝায়। তার মানে এই যে আমরা বলছি না যে 6% বা 4% বা 8%, 12% যেটা বলছি, সেটার মানে হচ্ছে 6%। ধরো 6%, এর মানে হচ্ছে যে আমি যদি তাকে কাউকে 100 টাকা দিই, 100 টাকা যদি আমি তাকে দিই, সে আমাকে এই 100 টাকার জন্যে, 100 টাকা তো আমার মূলধন রয়েছে, 100 টাকার জন্য 1 বছর পরে গিয়ে সে সুদ হিসাবে আমাকে 6 টাকা দেবে। এবার তাহলে এই ফরম্যাটে যদি আমি এটাকে নিয়ে আসতে পারি, হয়ে গেল, কষ্ট পাওয়ার কিছু নেই। তাহলে 292 টাকার একদিনের সুদ এত টাকা, তাহলে 1 টাকার একদিনের সুদ 5/292 পয়সা। ওকে, এবার 1 টাকার 365 দিনের সুদ, 365 কেন আনছি, কারণ আমার বলেছে বার্ষিক শতকরা সুদের হার, এই জন্য 365 আনছি। তাহলে 365 দিনের সুদ কত হবে? 5 × 365/292। এখানেও গল্প শেষ হয়নি, আমরা 1 টাকার বার করেছি, আমাকে বার করতে হবে কত? 100 টাকার। তাহলে 100 টাকার এক, মানে 365 দিনেরই, 365 দিনের সুদ 5 × 365 × 100/292। ঠিক। আচ্ছা, আর একটা কনসেপচুয়াল ফ্ল যেটা থেকে যাচ্ছে, আমি এটা না পয়সাতে হিসাব করছি, এই পয়সাটাকে আমার টাকাতে কনভার্ট করতে হবে। কারণ এইখানে যখন আমি টাকা নিচ্ছি, এই পাশে আমার টাকা আনা উচিত, কার্য হবে, বুদ্ধিমানের কাজ হবে। তো দেখো এই পাশে একটু দেখে নাও, আমি তাহলে আর এই পুরোটা লিখবো না। 100 পয়সা
এখানে সম্ভবত তোমরা দেখতে পাচ্ছ না, এখানে দেখো 100 পয়সা সমান 1 টাকা। এটা তো সবাই জানো। তাহলে 1 পয়সা সমান সমান 1/100 টাকা, অতএব 5 পয়সা সমান সমান মানে তোমার 5/100 টাকা। এবার এই 5 পয়সাটাকে আমি, এই অবধি পয়সা ছিল ইটস ওকে, কিন্তু যখন আমি ক্যালকুলেশন করছি এখানে আমি 100 দিয়ে গুণ করে দিলাম, নিচে গুণ করলাম, দরকার নেই উপরের থেকে করতে করতে আসছি, ক্যালকুলেশনে ভুল করে লাভ নেই, ইন্টু 100, 5/100 টাকা। ওকে, ওয়েল অ্যান্ড গুড। ক্যালকুলেশনটা করে ফেলি। 100 কেটে গেল, 2 দিয়ে কি করে কাটবো, 5 দিয়ে 5, 6 দিয়ে যাচ্ছে, কিন্তু 6 দিয়ে তো এটা যাবে না। এক সেকেন্ড, ক্যালকুলেশনটা করতে হবে। তো দেখো এর ক্যালকুলেশনটা কি করছি আমি, 5 × 365/292। প্রথমে 2 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে যাচ্ছে না, 4 দিয়ে যাচ্ছে না, 5 দিয়ে যাবে না। এবার দেখি 4 দিয়ে ভাগ করে দেখি এটাকে কত আসে। 292/4, 4 7 28, 1 2 4 দিয়ে গেছে, 4 3 4 12, 73। এবার 365কে 73 দিয়ে ভাগ করছে, 365/73। পুরোটা যাচ্ছে না, একবারে 5 দিয়ে করলে 5 3 5 15, 5 হাতে 1, 7 5 7 35 আর 1 36। এই পোর্শন ক্লিয়ার। তাহলে আমাকে 73 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে এটা হবে আমার 4 আর এটা হবে 5, তাহলে 25/4। এটাকে যদি সুদের হার, যেহেতু এটাকে আমি আরো সহজ করে লিখতে পারি 6/1/4, এটা ক্যালকুলেশন করলে 6/1/4 পার্সেন্টেজই আসবে। ঠিক, এটা একটু লেন্দি হয়ে গেছে। এর পাশে দেখো এই জায়গাটাই আমি এটাকে সূত্রের মাধ্যমে করে দিচ্ছি। টাকা পি হচ্ছে আমার কত, 200, পি হচ্ছে 292, এত টাকা। আমাকে বলছে একদিনের সুদ দিয়েছিল, হ্যাঁ, সেটাকে আমার একদিন মানে কত বছর, সময় টি, একদিন মানে 1/365 বছর। ওকে, আর এটা হচ্ছে সুদ, একদিনের সুদ, আই কত, 5 পয়সা, 5 পয়সা মানে 5/100 টাকা। আই পেয়ে গেলাম, পি পেয়ে গেলাম, টি পেয়ে গেলাম, আর বার করার কোনো ব্যাপার। দেখো এই সূত্র থেকে আমি বার করছি আই ইকুয়াল টু পি টি আর বাই 100, বা আর ইকুয়াল টু আই ইন্টু 100/pt। আই হচ্ছে তোমার কত, যে আই 5/100, এই 100 বাই পি হচ্ছে 292 ইন্টু টি হচ্ছে 1/365। এই 100 কেটে দিলাম, এটাকে একটু ভদ্র সভ্যভাবে লিখলে 5×365/292। এই যে দেখো এইখানেও যা এসেছিল ক্যালকুলেশন, এখানেও সেম এসছে, তার মানে আমার আলটিমেটলি आंसर 6/1/4% আসবে। ঠিক है, ওকে, দেখে নাও একবার। তো এরপরে এখন আমরা যে কোশ্চেনটা করব সেটা হচ্ছে 13 দাগ। 13 দাগে কি কি দেওয়া আছে ডেটাগুলো একটু লিখে নিই। কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে, একই বার্ষিক শতকরা সরল সুদের হার মানে আর হচ্ছে কনস্ট্যান্ট, এবং কোনো মূলধন মানে পিও কনস্ট্যান্ট করলে 7 বছরের সুদে আসলে 7 বছরে সুদ প্লাস আসল কত টাকা, 7 বছরের সুদ আসল 7,100 টাকা, আর 4 বছরের সুদ প্লাস আসল ইকুয়াল টু 6,200 টাকা, 6,000
200 টাকা। এবার এটাকে যদি আমি বিয়োগ করে দিই, এখানে বিয়োগ করলাম, এখানে বিয়োগ করলাম, এখানে বিয়োগ করলাম, তাহলে আমার সময় আসছে কি 3 বছরের সুদ। কারণ এই আসল আসল কেটে যাচ্ছে, 3 বছরের সুদ, এটাকে বিয়োগ করলে হচ্ছে আমার 900 টাকা। 3 বছরের সুদ যদি 900 টাকা হয়, তাহলে 1 বছরের সুদ আরো কম হবে, 900/3 টাকা। অতএব 7 বছরের সুদ হবে 900 × 7/3, 3 3 যা 9, মানে 300, 3 7 2100 টাকা। ঠিক, 3 7 2100 টাকা, এটা আমার 7 বছরের সুদ। এবার এখান থেকে সুদের আর কিভাবে বার করা যায় দেখো। এটা আমি সুদ পেয়ে গেছি, এই যে ইকুয়েশনটা, এই জায়গাটায় 7 বছরের সুদ আর আসল কত ছিল, 7100 টাকা। আর আমি 7 বছরের এটা সুদ পেয়ে গেছি, তাহলে আসল আমি কিভাবে বার করছি দেখো। আসল পি ইকুয়াল টু 7 বছরের সুদ আসল 7100 মাইনাস এই হচ্ছে 7 বছরের সুদ 2100 টাকা, 00, 1 আর 1 0, 2 আর কত হলে 7 হয়, 5 হলে 5000 টাকা। এটা হচ্ছে আমার মূলধন। মূলধন পেয়ে গেছি আমি 7 বছর। এবার এই ফর্মুলা থেকে দেখো, এটা থেকে এই ক্ষেত্রে আমার, এদের ক্ষেত্রে সময় টি হচ্ছে 7 বছর, পি হচ্ছে 5000 টাকা, আর আর টি পেলাম, পি পেলাম, আর আমাকে বার করতে হবে আই, আমি আগে বার করে রেখেছি কত, 2100 টাকা। ফর্মুলায় ফেলো, আই ইকুয়াল টু পি টি আর বাই 100, বা আমার আর বার করতে হবে আর ইকুয়াল টু আই ইন্টু 100 বাই পি টি। এবার আই কত, 2100 ইন্টু 100 বাই টি হচ্ছে 5000 ইন্টু টি হচ্ছে 7 বছর। এই দুটো, এই দুটো, এর একটা, এর একটা, 535, 7 দিয়ে এটাকে কাটা যাচ্ছে, 7 3 7 21, 30, 5 ছক 30, তার মানে সুদের হার 6%, 6% সুদের হার। আর মূলধন ছিল 5000 টাকা। এরকম সেম একটা প্রয়োগ তোমাদের আছে, এর সাথে সেম অ্যাজ প্রয়োগ, প্রয়োগ নাম্বার কত, 25 মেবি, 25। একই ধরনের অঙ্ক, এই দুটো থেকে যে কোনো একটা আসতে পারে, আসলেও আসতে পারে, আসবে বলছি না, একবার একটু দেখে নাও। তো দেখো, বুঝে নিয়েছো? কোনো কোয়ারিজ কোশ্চেন থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিও বা কমেন্টও করো, আছি তো আমরা তোমাদের জন্য। তেরো দাগ করলাম আমরা, এবার করব 16 দাগ কোশ্চেন। 13-র পরে 16 দাগ। 16 দাগ কোশ্চেন বলছে, আলম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময়, এখান থেকে না কোশ্চেনে মিক্স কনসেপ্ট আছে, একটু ভালো করে ফলো করো। এতক্ষণ তো আমরা যা করেছি সিম্পল ফর্মুলা দিয়ে করেছি, এখান থেকে মিক্সড কনসেপ্ট আছে, সেটা একটু মাথায় রেখো আর কি, খেয়াল করার চেষ্টা করো। বলছে আলম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লাখ টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখলেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5400 টাকা পান। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে 5% ও 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখে। এই সেম অঙ্ক তোমাদের প্রয়োগেও আছে, এই রকম টাইপেরই অঙ্ক। তাহলে আসলাম চাচা টাকা পেয়েছে কত অবসর নেওয়ার সময়, তার মোট টাকা, মোট টাকা হচ্ছে 1 লাখ। বড় লোক আসলাম চাচা, মোট টাকা হচ্ছে 1 লাখ। ধরি
তিনি ব্যাংকে জমা রেখেছেন পি টাকা। এবার 1,00,000 টাকার থেকে পি টাকা যদি উনি ব্যাংকে জমা রাখেন, তাহলে বাকি যে অংশটা থাকবে সেটাই উনি পোস্ট অফিসে জমা রাখবেন। অতএব পোস্ট অফিসে অফিসে জমা রেখেছেন সেটা কত হবে তোমার? 1,00,000, তার থেকে পি টাকা বাদ দিলে যেটা হবে সেই টাকাই তিনি পোস্ট অফিসে জমা রেখেছেন। এবার বলছে ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার। ব্যাংকের সরল সুদের হার আরবি আর পোস্ট অফিসের সরল সুদের হার আরবি। জাস্ট আইডেন্টিফিকেশনের জন্য আমি আরবি আর আরবি ধরে নিলাম। ব্যাংকের হচ্ছে 5% আর পোস্ট অফিসের হচ্ছে 6%। এবার তিনি প্রতি বছর, মানে সময় আমার টি হচ্ছে 1 বছর, যেহেতু বলছে প্রতি বছর শেষে তিনি যে মোট সুদ পান, মোট সুদ ধরি পোস্ট ব্যাংকের সুদ সমান সমান আই বি ও পোস্ট অফিসের সুদ সমান সমান আই পি। এবার বলে দিয়েছে যে এই দুটো মিলিয়ে তিনি যে সুদ পায় সেটা হচ্ছে আই ইকুয়াল টু আই বি প্লাস আই পি ইকুয়াল টু আমার কত আসছে? 5,400 টাকা। এত টাকা প্রতি মাসে এই চাচা, আমার কি চাচা, আসলাম চাচা, প্রতি মাসে এই টাকা সুদ পায়। দুটো পোস্ট অফিস এবং ব্যাংক মিলিয়ে এই টাকা সুদ পায়। এখান থেকে আমি অঙ্ক শুরু করছি। কিভাবে করছি দেখো, গিভেন দেওয়া আছে আমার এখানে, দেওয়া আছে আই বি প্লাস আই পি ইকুয়াল টু 5,400 টাকা। আমাকে বার করতে হবে এই পি আর এটা, মানে যে কত টাকা ব্যাংকে জমা রেখেছিলেন, কতটা পোস্ট অফিসে জমা রেখেছিলেন। তাহলে আইবি মানে হচ্ছে তোমার ব্যাংকে জমা রেখেছিলেন পি টাকা, তাহলে হচ্ছে পি ইন্টু ব্যাংকের সুদের হার, আরবি সময় মানে পিআরটি, আই ইকুয়াল টু পিআরটি সেটা লিখছি আমি, আরবি সময় হচ্ছে 1 বছর বাই 100 প্লাস পোস্ট অফিসে জমা রেখেছিলেন 1,03,25 মাইনাস পি, এই টাকা পোস্ট অফিসে রেখেছিলেন, তাতে সুদ দিয়েছে কত আমার? আর পি পোস্ট অফিস সময় 1 বছর ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু 5,400, এত টাকা। ওকে, ঠিক আছে ভাইয়া। এবার দেখো এই 100টাকে আমি লসাগু করে নিলাম। লসাগু করে নিলে পি ইন্টু আরবি হচ্ছে আমার 5% ইন্টু অন প্লাস 1,00,000 মাইনাস পি ইন্টু আরবি হচ্ছে 6% ইন্টু অন ইকুয়াল টু 5,400। এখানে হচ্ছে তোমার 5p প্লাস এই যে 6 ইন্টু 1 করলে 6 হবে, 6 এর সাথে 1,00,000কে গুণ করলে হবে 6,00,000, 5টা শূন্য মাইনাস 6p ইকুয়াল টু 5,400 ইন্টু 100। ওকে, এবার 5p থেকে 6p, 5p মাইনাস 6p করলে হয়, মানে দেখো 6,00,000, 2, 3, 4, 5টা মাইনাস পি ইকুয়াল টু 5,400 ইন্টু 100 এর জন্য আমি এখানে 2টো শূন্য বসিয়ে দিলাম। তাহলে এই মাইনাস পিটাকে যদি আমি এই পাশে নিয়ে যাই, ডান দিকে নিয়ে যাই, তাহলে হবে 6,00,000, 2, 3, 5 মাইনাস 5,40,000, 40,000 ইকুয়াল টু কি করলাম, এটাকে এ পাশে নিয়ে আসলাম আর পিটাকে এই পাশে নিয়ে গেলাম। তাহলে তিনি জমা রেখেছেন কত? দুটো চারটে শূন্য বসিয়ে দিলাম। 4টে শূন্য বসিয়ে দিলে 4 আর কত হলে 10 হয়, 6 হলে হাতে 1, 5 আর 1, 6, 6 মিলে গেল শূন্য,
দিস ইজ পি, মানে এই পরিমাণ টাকা তিনি কোথায় রেখেছিলেন? ব্যাংকে রেখেছিলেন। ঠিক, তাহলে এবার পোস্ট অফিসেরটা আমি এখান থেকে বার করে নিতে পারি। অতএব পোস্ট অফিসে অফিসে রেখেছেন আসলাম চাচা। চাচার কত টাকা রেখেছেন? 1,03,4,5 মাইনাস 60,000, তার মানে পোস্ট অফিসে রেখেছিল 40,000 টাকা। বড় লোকস। ওকে, আমাদের দুটোই কত টাকা করে জমা রেখেছে বার করে নিলাম। একবার একটু দেখে নাও। আমি অঙ্ক শুরু করেছি বেসিক্যালি এখান থেকে, এই লাইন থেকে আমি অঙ্ক শুরু করেছি। কি করেছি এখানে দেখো, এই যে আইবি প্লাস আইপি ইকুয়াল টু এত টাকা। আইবি সূত্র আলাদাভাবে বসিয়েছি, আইবি মানে পি আর বি ইন্টু 1, কারণ আমরা এই যে ব্যাংকে জমার ক্ষেত্রে ধরে নিয়েছিলাম পি টাকা। ওকে, আর পি আর টি বাই 100, আইবির পোর্শন চলে গেল ব্যাংকের পোর্শন, এর হচ্ছে পোস্ট অফিসের পোর্শন। পোস্ট অফিসে তাহলে কত রেখেছিলেন? 1 লাখ মাইনাস পি টাকা, তার সাথে রেট অফ ইন্টারেস্ট অফ পোস্ট অফিস ইন্টু সময় 1 বছরের জন্য 100, তারপরে যা দেখছো এই সিম্পল ক্যালকুলেশন করলেই যে তোর সেটা পাওয়া সম্ভব। একবার দেখে নাও। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, কোশ্চেনের দাগ নাম্বারই তো দিনই। এটা এটা ছিল আমাদের 16 দাগ। এটা হচ্ছে 16 দাগের কোশ্চেন। এবার করবো 18 দাগ। ওকে, চলো 18 দাগ করি। আঠেরো দাগ। 18 দাগে বলছে কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। তার মানে এই ভদ্রলোকের, মানে এই ভদ্র ব্যাংকের সুদের হার আর ইকুয়াল টু 5%। 5% হারে সরল সুদের হারে সুদ দেয়, ভালো কথা দিল। ওই ব্যাংকে দীপু বাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন, এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দেন। ওই বছরের শেষে দীপু বাবু সুদে আসলে কত টাকা পাবেন নির্ণয় করি। অঙ্কটাকে পার্টে পার্টে করতে হবে। দেখো, প্রথম 3 মাসের জন্য, প্রথম 3 মাসের জন্য, প্রথম 3 মাসের জন্য মূলধন পি সমান সমান, এটাকে আমি P1 ধরে নিলাম। প্রথম 3 মাসের জন্য মূলধন ছিল কত? 15,000 টাকা। 15,000 টাকা। ওকে, বার্ষিক সুদের হার এই। তাহলে আমার প্রথম 3 মাসের জন্য ইন্টারেস্ট I1 কত হবে? পিটিআর, পিটি হচ্ছে 3 মাস, 3 মাসটাকে বছরে কনভার্ট করলাম, আর হচ্ছে 5/100। ওকে, এই 00, এই 00 কেটে গেল। এটাকে একটু যদি ভদ্র সভ্য করে লিখতে চাই, বা আরো একটু কেটাকাটি করে দিতে পারি, এখানে 3 4 12, এটাকে 150কে কাটা যায় 4 4 16, 3 4 12, 12 3 28, 4 7 28 হচ্ছে না, দশমিকে আসছে। ঠিক আছে, তো 150 ইন্টু 5/4 এত টাকা। এটা হচ্ছে আমার প্রথম 3 মাসের জন্য। এবার এই 3 মাস পরে গিয়ে তিনি কি করেছে? কিছু টাকা তুলে নিয়েছে। 3 মাস পরে তিনি 3,000 টাকা তুলে নেন। 3 মাস পর তিনি 3,000 টাকা তুলে নিলে তখন আসল হয়। 3 মাস পরে তিনি কত টাকা তুলে নিয়েছে? 3,000 টাকা। তাহলে তখন আসল আমার কি হবে? P2 ইকুয়াল টু 15,000 বিয়োগ 3,000 টাকা, তার মানে 12,000 টাকা। এবার বলছে এখানেই শেষ হয়নি, এই টাকা তুলে নেওয়ার 3 মাস পরে, 3 মাস পরে প্রথমে তুললো, 3 মাস পরে আবার তিনি জমা করছেন। এবার তার মানে এই যে টাকা, এই অ্যামাউন্টটা কতদিনের জন্য ব্যাংকের কাছে থাকছে? 3 মাসের জন্য। ওকে, তাহলে এর জন্য আমার একটা ইন্টারেস্ট আসবে,
সেই ইন্টারেস্ট আমার নয়, যে ব্যক্তি জমা রেখেছিলেন তার আর কি। I2 হচ্ছে তোমার পিটিআর, পি হচ্ছে 3/12, আর হচ্ছে 5%, মানে বার্ষিক সরল সুদের হার তো কমছে না বা বাড়ছে না, বাই 100 দিলাম কেটে, 0000 কাটলাম, 12কে দিয়ে 12 কাটলে 10, তাহলে হচ্ছে 3×5 = 15, ইন্টু 10 করলে 150 টাকা। ওকে, এবার তারপরে এই যে 3 মাস রইল, 3 মাস পরে যিনি করেছে এরও 3 মাস পরে গিয়ে, তার মানে 3 আর 3 6 মাস আমার চলে গেল। টাকা তুলে নেওয়ার 3 মাস পর, টাকা তুলে নেওয়ার 3 মাস পর আবার তিনি 8,000 টাকা জমা করেন। তখন আসল কি হচ্ছে, এবং এটাই এই তখন আসল P3 ইকুয়াল টু কি হচ্ছে, আগে আমার কত ছিল, 12,000 টাকা ছিল, এই যে 12,000 টাকা, 12,000-এর সাথে আমার যুক্ত হবে 8,000 টাকা, মানে 20,000 টাকা, এত টাকা। এবার এটা চলবে বছরের শেষ অবধি। এখানে 3 মাস কেটেছে আমার 15,000 টাকা, পরের 3 মাস ব্যাংকে খেটেছে বা ব্যাংকে রয়েছে সেটা হচ্ছে 12,000 টাকা, 3 3 6 মাস গেল, আর এই 20,000 টাকা আমার বাকি 6 মাসের জন্য ব্যাংকে রইবে। তাহলে এখানে আমার সময় T3 ইকুয়াল টু 6 মাস। ওকে, অতএব I3 তাহলে আমার কি হবে, 20,000 ইন্টু টি হচ্ছে 6 মাস, 6/12 বছর হয়ে গেল, আর হচ্ছে 5% ডিভাইডেড বাই 100, 0000 কেটে দিলাম, 6কে 12 কাটলে 6 দুগুণে 12, 2 দিয়ে কাটলে 100, তার মানে 500 টাকা। তার মানে এটাকে আমার পয়েন্টে কনভার্ট করে নিতে হবে, এইখানটায় পয়েন্টে কনভার্ট করছি আমি, 500, 500, 5×5 = 25, 5 হাতে 2, 5 ওকে 5 আর 2 7, ডিভাইডেড করতে হবে কত দিয়ে, 4 দিয়ে, 4 1 যা 4, 4 ওকে 4, 3 35, 4 8 32, 4 9 36, 4 8 32, 30, 0, 4 7 28, 2 দশমিক দিয়ে 0 আনলে 4 5 20, 50, তাহলে এটা আমার করলে হচ্ছে 187 টাকা 50 পয়সা। ঠিক, দেখো যে অবধি করেছি অবধি একটু দেখো। দেখো, এটা হচ্ছে আমার প্রথম কোয়ার্টারের ইন্টারেস্ট, এটা সেকেন্ড কোয়ার্টারের ইন্টারেস্ট, আর এটা হচ্ছে আমার লাস্ট অ্যান্ড ফাইনাল ইন্টারেস্ট। তাহলে আমাকে কি বলছে, যে লাস্ট অবধি কি চাইছে, যে ওই বছরের শেষে দীপু বাবু সুদে আসলে কত টাকা পাবেন। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, দীপু বাবু বছর শেষে সুদে আসলে পাবেন কত টাকা পাবেন। বছর যখন শেষ হচ্ছে তখন কিন্তু তার মূলধন এটা ছিল বা আসল এটা ছিল, তাহলে 20,000 আগে লিখে দিলুম, তার সাথে 3টে ইন্টারেস্ট যোগ করে দাও, 187 টাকা 50 পয়সা প্লাস 150 প্লাস 500, এত টাকা। 50 পয়সাটাকে 50 পয়সার মতো রেখে দিই আগে, 0070, তার মানে 7058, 8×5 = 13, 8×5 = 13, হাতে 1 5 আর 1 6, 6 আর 1 7, 7 আর 1 8, আর এদের আগে পিছে কিছু নেই এই জন্য 20, তার মানে 20,837 টাকা 50 পয়সা তিনি সুদে আসলে দীপুবাবু ওই বছর শেষে পাবেন।
ওকে, আর একটা অঙ্ক করিয়ে আজকের মতো ইতি টানি। এবার করবো আমরা 20 দাগ, এই চ্যাপ্টারের মানে বড় অঙ্কের লাস্ট অঙ্কটা 20 দাগ। 20 দাগ কি বলছে, রথিন বাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10%। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10%। প্রথম তথ্য, মেয়েদের বর্তমান বয়স 13 বছর এবং 8 বছর। এবার তাহলে বলছে যে তিনি প্রত্যেক মেয়ে যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। এই যে 1,20,000 টাকা, 1,20,000 টাকা, এটা কিন্তু সুদ প্লাস আসল মিলিয়ে, সুদ প্লাস আসল মিলিয়ে পাবে প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা। বড় মেয়ের বর্তমান বয়স, বড় মেয়ের বয়স 13 বছর, অতএব তার জন্য ব্যাংকে টাকা রাখতে হবে, তার উদ্দেশ্যে ব্যাংকে টাকা থাকবে, সেটাকে আমরা ধরে নিলাম T1 ইকুয়াল টু 18 বছর অবধি বলেছে, যেহেতু যে 18 বছরে গিয়ে পূর্ণ হবে সেহেতু 18 মাইনাস 13 মানে 5 বছর। এবার যে ছোট মেয়ে, ছোট মেয়ে, ওকে, ছোট মেয়ে যেটা তার বর্তমান বয়স, তার বর্তমান বয়স 8 বছর, তাহলে তার উদ্দেশ্যে ব্যাংকে টাকা জমা থাকবে, তার উদ্দেশ্যে ব্যাংকে টাকা জমা থাকবে 18 মাইনাস 8 বছর মানে 10 বছর, এটাই হচ্ছে আমার T2। এবার বলছে যে সুদ আসল মিলিয়ে দুজনেই এই পরিমাণ টাকা পাবে। আর তাহলে আমার কোশ্চেন কি বলছে, তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন। আমি ধরে নিলাম তিনি বড় মেয়ের জন্য, ধরি বড় মেয়ের মেয়ের জন্য পি টাকা, P1 টাকা ও ছোট মেয়ের জন্য P2 টাকা জমা রেখেছিলেন। ওকে, তাহলে আমাকে বার করতে হবে, মানে এদের ভিতরে একটা প্রথমে শর্তটা কি বলছে সেটা বোঝো, যে I1 প্লাস P1 ইকুয়াল টু I2 প্লাস P2, মানে বড় মেয়ের সুদে আসলে যে টাকা পাবে ছোট মেয়েও সুদে আসলে সেই টাকায় পাবে। এবার সেটা করতে গেলে আমাকে এই I1 হচ্ছে বড় মেয়ের জন্য যা সুদ, P1 হচ্ছে ছোট মেয়ের, ওই সরি, P1 হচ্ছে বড় মেয়ের জন্য যা টাকা জমা রেখেছিলে, I2 হচ্ছে তোমার ছোট মেয়ের হচ্ছে যে সুদ পাবে, আর P2 হচ্ছে তার জন্য যে টাকা জমা রেখেছিল। ওকে, দেখো I1 মানে হচ্ছে P1 T1 আর দুজনের ক্ষেত্রেই সেম বাই 100 প্লাস P1 ইকুয়াল টু 1,20,000 টাকা। এই যে 1,20,000 টাকা বলে দিয়েছে, তাহলে আমি আলাদা আলাদা করে করি, 1,20,000 টাকা। ওকে, এই 100টাকে লসাগু যদি করি তাহলে P1 আর প্লাস P1 ইন্টু 100 ইকুয়াল টু 1,20,000 টাকা। 100টাকে এই পাশে নিয়ে গিয়ে গুণ করে দিলে এরপরে দুটো শূন্য অ্যাড করে দিলেই হচ্ছে। এখান থেকে আমি যদি P1টাকে কমন নিয়ে নিই, P1 কমন নিলে T1 আর প্লাস 100 ইকুয়াল টু 1 2 2 4 চারটে শূন্য ইন্টু
100 বা P1 ইকুয়াল টু 1 2 3 4টে শূন্য ইন্টু 100 বাই T1 হচ্ছে আমার এই যে বড় মেয়ের জন্য T1 হচ্ছে 5 বছর, সুদের হার আর হচ্ছে কত 10% প্লাস 100 ইকুয়াল টু এত 1,20,000 ইন্টু 100 বাই 5 10 50 ইন্টু 100 মানে 150। এই শূন্য কাটলাম বা এই শূন্য কাটলেও হতো, এটা কেটে কাজ নেই। এই শূন্য কাটি, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 3 5 15, 3 দিয়ে এটাকে কাটলে 3 4 12, তারপরে 1 2 3 4টে শূন্য মানে 40,000। মানে তিনি ব্যাংকে জমা রেখেছিল তার বড় মেয়ের জন্য 80,000 টাকা। এটা হচ্ছে বড় মেয়ের জন্য জমা রেখেছিল, বড় মেয়ের জন্য। সেম এইখানে আবার বসিয়ে আবার করতে হবে, চলো সেটাও করে দিচ্ছি। সেটা কিভাবে করব দেখো, এইখানটা থেকে শুরু করি। আবার আমি I2 প্লাস P2 ইকুয়াল টু 1,20,000 টাকা। I2 মানে P2 R ইন্টু T2 বাই 100 প্লাস P2 ইকুয়াল টু 1,20,000 টাকা। বা এখান থেকে 100কে লসাগু করলাম, P2 T2 R প্লাস 100 ইন্টু P2 ইকুয়াল টু 1,20,000 টাকা। P2 এখান থেকে কমন নিয়ে নিলাম, এই যা করেছি সেম করছি, হ্যাঁ, এই জন্য এত ডিটেলসে যাচ্ছি না। 100 বাই T2 হচ্ছে কত বছরের জন্য রেখেছিল, এই যে T2 আমার 10 বছরের জন্য, ইন্টু আর হচ্ছে 10 যা ছিল প্লাস 100, তাহলে 1 2 1 2 3 4 ইন্টু 100 বাই 10 ইন্টু 10 করলে 100 প্লাস 100 200 হলো। দাও কাটাকাটি করে দাও, এই দুটো শূন্য কাটলাম, এই দুটো শূন্য কাটলাম, এটাকে এটা দিয়ে কাটলে হচ্ছে 60,000 টাকা। তার মানে তিনি ছোট মেয়ের জন্য 60,000 টাকা জমা রেখেছিলেন। তো আজকের মতো এ অবধি থাক। কিছু এমসিকিউ করানোর ইচ্ছা ছিল, ঠিক আছে, পরে কখনো কোশ্চেন দিই, তারপরে দেখা যাবে ওখানে। তো আজকে আমার তরফ থেকে এই অবধিই ছিল। দেখো যদি ভালো লাগে নিজের বন্ধুদের সাথে, আর যদি আমার কোনো বয়োজ্যেষ্ঠ কাকু কাকিমা বা কেউ দেখে থাকেন, যদি ভালো লাগে আপনাদের ছেলে বা মেয়ে বা তাদের কারো যদি উপকারে আসে শেয়ার করবেন। কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই যা করালাম এরপরে আমরা যে কোশ্চেনগুলো দেবো সেটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই দেওয়া হবে এবং গ্রুপে আলোচনা করা হবে। মানে তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে সে বিষয়ে আমরা আলোচনা করব। তার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্ট বক্স দুটোতেই আমাদের লিঙ্ক দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে। চেষ্টা করব আর একটা এই চ্যানেলেরও লিঙ্ক দেওয়ার। যদি না দিতে পারি তোমরা অবশ্যই আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। প্রতিটা ক্লাসের আপডেট, পিডিএফ, নোটস, কোশ্চেন সবই দেওয়া হবে। তো চলো, ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে পরবর্তী লেকচারে। আজকে আমরা যেটা করলাম সেটা হচ্ছে সরল সুদ কষা 1 নম্বর লেকচার, এবং আজকেই শেষ করে দিলাম। এরপরে যদি কখনো তোমাদের কোনো ডাউট থেকে থাকে সেটা সলভ আউট করা হবে। তাছাড়া আমরা পরের দিন যেটা করব সেটা আমরা করব চক্রবৃদ্ধি বা সমহার বৃদ্ধি সুদ। এই দুটো করলে আমাদের মোটামুটি পাটিগণিতটা আপাতত সাইডে রাখা যাবে এবং 5 মার্ক পকেটে বোঝা যাবে। শুধু 5 নয়, শুধু 5 মার্কের তো একটা বড় কোশ্চেন রয়েছে, তার সাথে এমসিকিউ আছে, এসএকিউ আছে, ভিএসএকিউ আছে, এই সব মিলিয়ে আশা করি ভালো কিছু হবে। তো চলো দেখা হচ্ছে পরের ক্লাসে তোমাদের সকলের সাথে। ততদিন সুস্থ থাকো, ভালো থাকো, নমস্কার এবং ধন্যবাদ।